আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা, সবাই আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা? আশা করি কোথাও কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো, না? ফোকাস ঠিক আছে। তো আমরা উদ্ভিদ সারিতত্ত্ব শেষ করেছি। আগামী শুক্রবার উদ্ভিদ সারিতত্ত্বের উপরে মেগা এক্সাম নিব। কিছুটা ঝাপসা, হ্যাঁ হ্যাঁ, সেটাই ঝাপসা মনে হয় হবার কথা। আচ্ছা, এবার মনে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে জীব প্রযুক্তি শুরু করব। আমরা চেষ্টা করব, এই চ্যাপ্টার তো অনেক পরে এক্সামে আছে, বাট এটা সাইকেল 3-এ আছে। আমরা সাইকেল 3টা শুরু করছি এবং সাইকেল 3 শেষ করে ফেলি। তোমার যখন লাগবে তখন তুমি পড়ে ফেলো। এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ আসবেই, তোমাদেরকে জাস্ট বলে রাখি। এই চ্যাপ্টার থেকে 100%, এই চ্যাপ্টার থেকে 100% সিকিউ আসবেই। এমসিকিউ তো আসেই, বাট এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবেই, এটা 100%। ঠিক আছে? এবং তোমার এইচএসসি পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, পৃথিবীর যে কোনো পরীক্ষায় যেখানে লিখিত আছে সেটা এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। এবং কোন দুইটা সিকিউ আসবে সেটা তোমাকে আমি শুরুতেই বলে দিতে পারি। সেইটাও বলে দেওয়া যায় যে এই দুইটা টপিক যদি আগের বার এটা আসে তাহলে পরের বার এটা আসবে 100% কমন। একটা হলো টিস্যু কালচার, আরেকটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই দুইটা টপিক থেকে তোমার 100-এ 100 এখান থেকে সিকিউ আসবে এবং এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান বাস্তব দুনিয়ার জন্য, কারণ আধুনিক যুগ, টেকনোলজির যুগ। এখান থেকে তো এমসিকিউ তুমি পাবাই, বাট এই চ্যাপ্টার থেকে 100% সিকিউ আসবে এই দুইটা টপিক থেকে। তো এই টপিক দুটো আমরা খুব ভালো মতো পড়বো, অন করে দিব। সাইকেল 4-এর এনরোলমেন্ট ইনশাল্লাহ অন করে দিব আজকের ক্লাসটা শুরু করার পর। আমি সিটিও ফাহিমের সাথে কথা বলবো, ওকে জাস্ট ওটা অন করে দিতে বলবো। আমি এটা একটু আগেই বসে চিন্তা করলাম যে এটা অন করে দিতে হবে, যেহেতু আমরা এটা শেষ করে ফেলছি। তো ওকে, তাহলে দেখো, লেটস আমরা আমরা চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হলো জীব প্রযুক্তি। তাহলে খেয়াল করো, আমরা এতদিন যা পড়ছি সেগুলোতে কিন্তু খুব একটা প্রযুক্তির বিষয় পড়িনি। কোষ পড়ছি, কোষের গঠন পড়েছি, তারপরে টিস্যুতন্ত্র পড়লাম। এগুলো উদ্ভিদের শরীরে কী কী আছে সেগুলো নিয়ে পড়ালেখা করেছি। বাট এই চ্যাপ্টারে আমরা এই যে জীবগুলাকে নিয়ে আমরা কিভাবে কাজে লাগাবো, আমরা কিভাবে টেকনোলজি করব, সেইটা আমরা দেখব। ঠিক আছে? টেকনোলজি। তো এই যে জীব প্রযুক্তি কথাটার ইংরেজি কি? জীব হলো বায়ো, তাহলে এই চ্যাপ্টারের অপর নাম হলো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি অর্থাৎ জীবকে নিয়ে প্রযুক্তিতে 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 কাজে লাগানো, জীবকে ব্যবহার করে বা জীবের উন্নতির জন্য আমরা জীবকে ব্যবহার করব। কিভাবে করব সেইটি এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। অনেকগুলো ক্ষেত্র আছে, তার মধ্যে সবচেয়ে যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, উদ্ভিদ টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ। চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি বড় এবং চ্যাপ্টারটা খুব খুব একটা কঠিন না, কিছুটা মজাও পাবা। তোমরা যারা ভবিষ্যতে বায়োটেকনোলজি নিয়ে পড়তে চাও, এটা কিছু সাবজেক্ট আছে, জীব প্রযুক্তি, এটা সাবজেক্ট আছে। ভবিষ্যতে তোমরা এই বিষয়ে চাইলে পড়ালেখাও করতে পারবা। বা কৃষি, যারা কৃষি নিয়ে পড়ালেখা করবা তারা তো এই বায়োটেকনোলজিকে নিয়ে সরাসরি মূলত পড়ালেখা করবা। যারা অ্যাগ্রিতে পড়ালেখা করো, তোমাদের এখানে যারা ক্লাস করছে, তোমাদের অনেকেরই স্বপ্ন হয়তো বা মেডিকেল, কিন্তু আমি জানি যে সবাই তো আর সবার তো মেডিকেলে চান্স হয় না, বাস্তব যেটা। তারপর অনেকেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে মূলত এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার সাথে অতপ্রতভাবে কৃষি বিশ্ববিদ্যালয় জড়িত। আবার যারা খুব ভালোভাবে ঢাকা ভার্সিটিতে চান্স পায়, যারা জেনেটিক্সে চান্স পায়, যারা খুব ভালো রেজাল্ট করে ফার্মাসি পড়ে, তারা আবার এই যে এই চ্যাপ্টারটা কাজে লাগায়। তো মূলত যারা অ্যাগ্রি পড়ে তারা এই টিস্যু কালচার অংশটুকু নিয়ে নিয়মিত কাজ করে। আর যারা জেনেটিক্স এবং ফার্মাসি পড়ে তারা এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এই অংশটা নিয়ে নিয়মিত কাজ করে। আর যারা ডাক্তার হবা তারা এগুলোর একটা নিয়েও আসলে কাজ করবা না, তুমি শুধুমাত্র ঔষধ লিখবা। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে ওষুধগুলো তৈরি হবে, তুমি প্রেসক্রিপশনে ঘাটাঘাট লিখে দিবা। প্রেসক্রিপশনে তুমি জাস্ট লিখে দিবা যে একটা লোকের ডায়াবেটিস, তুমি লিখে দিলা ইনজেকশন ইনসুলিন, আপনি ইনসুলিন নেবেন। ধরো একটা ইনসুলিন নাম হলো ইনসুলিন আর, কি করবেন
আপনি সকালবেলা নেবেন 20 ইউনিট, বা প্রত্যেক বেলা খাবারের আগে আপনি 10 ইউনিট করে ইনসুলিন নেবেন। এইভাবে তোমার কাজ হলো এইটুকু, তুমি এভাবে লিখে দিবা খাবার 30 মিনিট পূর্বে। দেখবা তোমাদের বাপ মা চাচা চাচি কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে দেখবা যে তার প্রেসক্রিপশনে এইরকম লেখা আছে, এই যে ইনসুলিন আর, হ্যাঁ। তো এই যে ইনসুলিনটা তৈরি হলো, দেখো বাস্তব জীবনে ডাক্তাররা কি করে, সকল প্রযুক্তির ব্যবহার করে। এই যে আমার সাথে আসলে আমরা প্রচুর পড়ালেখা করি ভাই। আমি আজকে একটু কম পড়ালেখা করেছি, কিন্তু আমি নিজেই সামনে একটা পরীক্ষা দিব, তোমরাও পরীক্ষা দিবা, আমি কয়েক মাস পরে আমি নিজেই একটা পরীক্ষা দিব উচ্চতর শিক্ষার জন্য। তা আমি নিজেও প্রচুর পড়ালেখা করছি। তো সাউন্ড ক্লিয়ার না? ওই ব্যাপারে সাউন্ড ক্লিয়ার নাই? এটা কি আমি মাইক্রোফোন কোনটা নিয়েছে? লেট মি চেক। ওয়েট 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 হ্যাঁ, ঠিকই তো আছে। আমি যেটা নেওয়ার কথা সেটাই তো নিয়েছে। ঠিকই তো আছে। ওই ব্যাপারে একটু জানাও তো কি অবস্থা। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। তো আমরা ডাক্তাররা কি করি, আমরা প্রচুর পড়ালেখা করি, কিন্তু আমরা কোন জিনিসগুলো পড়ি? তোমরাও যেই জিনিসগুলো পড়ছো, ধরো অলরেডি যেগুলো আবিষ্কৃত হয়ে গেছে অনেক পরীক্ষা নিরীক্ষার পর, বইয়ের মধ্যে যে লাইনটা লেখা আমরা সেইটা পড়ি, তারপর পড়ে আমরা রোগীর উপরে সেটা অ্যাপ্লাই করি। কিন্তু আমরা কিন্তু মৌলিক কোনো কিছু আবিষ্কার করি না। এই যে এত শত ঔষধ, হাজার হাজার পদের ঔষধ আমরা প্রতিনিয়ত লিখে যাচ্ছি, ইচ্ছা মতো রোগীকে দিয়ে দিচ্ছি, ইচ্ছা মতো না, মানে রোগীর যেটা দরকার, হ্যাঁ, সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো একটা আবিষ্কারও কিন্তু আমরা করি না। এই যে দেশের সেরা মেধাবীরা, ধরো 5,000 জন যারা মেডিকেলে চান্স পায়, আমরা কিন্তু জাস্ট ওই ওষুধটা পড়ি, ওই ওষুধটা কিভাবে কাজ করে সেইটা জানি, কোন রোগে কাজ করবে সেইটা জানি, কোন রোগে দিতে হবে সেইটা জানি, কিন্তু ওই ওষুধটা আবিষ্কারে আমাদের কোনো অবদান নাই। নতুন কোনো জ্ঞান তৈরিতে আসলে আমাদের খুব কম জনেরই অবদান আছে। যেমন এই যে ইনসুলিন আবিষ্কার করেছে, আমরা পড়বো ইনসুলিন আবিষ্কারের ইতিহাস, কিন্তু যেই বেটা আবিষ্কার করছে ও কিন্তু এটাকে খুব একটা বাস্তব জন্য ব্যবহার করে না, ব্যবহার করে আমার মতো ডাক্তারেরা। আমরা কিন্তু এটা প্রচুর ব্যবহার করি এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করে। তো আমরা আসলে ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউশনের কাজে আছি। কিন্তু এই চ্যাপ্টারটা ডিল করে কি, মৌলিক জায়গাটা, আবিষ্কার, জীবনকে, বায়োটেকনোলজি, আবিষ্কার কিভাবে জীবনকে কাজে লাগিয়ে জীবনের উপকার করা যায়, সেইটা হলো মূলত বায়োটেকনোলজি। আমরা যারা এই যে ফার্মাসি পড়বে, যারা জেনেটিক্স পড়বে, যারা এগ্রি পড়বে, তারা মূলত এই জিনিসগুলোর মৌলিক জিনিসটা নিয়ে আলোচনা করবে। যারা জেনেটিক্স পড়বে, যারা ফার্মাসি পড়বে, তারা ওষুধটা কীভাবে তৈরি হবে, নতুন ওষুধ কীভাবে বানানো হবে, তারা এই চ্যাপ্টারটার ভিতরে চলে যাবে। আমরা জাস্ট এই চ্যাপ্টারটার একদম, আমরা জাস্ট এই চ্যাপ্টারটার, মনে করো কেউ কষ্ট করে রান্না করবে, আমরা জাস্ট এই চ্যাপ্টারটা মনে করো ওই রান্নার খাবারটা সার্ভ করে দেবো মানুষকে, এই নাও 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 নাও। আমরা মেইন রাঁধুনি, আমরা কিন্তু মেইন রাঁধুনি না। এই জন্য আমার মাঝে মাঝে একটু কষ্ট হয়, কিন্তু আমি ওই ম্যাটেরিয়াল না আর কি। কারণ ওই একটা গবেষণা করার জন্য যে পরিমাণ ধৈর্য দরকার, বাবা রে বাবা, আমি 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 নিজে ওই ম্যাটেরিয়াল না। আমি এমনি খুবই চঞ্চল প্রকৃতির মানুষ। আমি জীবনে সবচেয়ে যেটা কমফোর্টেবল ফিল করি সেটা হলো ক্লাস নিতে। যদিও এখন একটু বয়স হচ্ছে, এখন তারপরে আমাকে যদি কেউ বলে সবচেয়ে কী ভালো লাগে, মানুষকে কোনো কিছু, আমি নিজে যেটা বুঝি অন্যকে সেটা বুঝাইতে, এই জিনিসটাতে আমি সবচেয়ে কমফোর্টেবল। যারা গবেষণা করে, যারা কোনো কিছু আবিষ্কার করে, এদেরকে আমি প্রচণ্ড সম্মান করি, প্রচণ্ড শ্রদ্ধা করি। যারা বাইরে থেকে ডিগ্রি করে, ধরো ধরো যারা যারা ইংল্যান্ড থেকে যারা পিএইচডি করে, বা ইউএসএ থেকে যারা পিএইচডি করে, আমি তাদেরকে আসলেই খুব শ্রদ্ধা করি। কারণ তারা 1 নম্বর পিএইচডি করতে তোমার প্রচণ্ড মেধা লাগবে, মানে তোমাকে একটা পিএইচডি পর্যন্ত যেতে তোমার অবশ্যই মেধাবী হতে হবে, তুমি হল্টু পল্টু হতে পারবে না। প্লাস এই যে ধৈর্য করে একই জিনিস, যারা পিএইচডি করে তার অর্থটা কি, সে যে পৃথিবীর, যদি বাইরের দেশে করে, বাংলাদেশের বেশিরভাগ পিএইচডি হলো 2 নাম্বার এবং ভুয়া, যদি বাইরের দেশে করে তাহলে সে কি করলো, পৃথিবীতে এক লাইন হলেও নতুন একটা নলেজ যুক্ত করলো, নতুন একটা নলেজ। সে এই জিনিস পৃথিবীতে নাই, সে একটা লাইন, খুব সিম্পল একটা নতুন, এই লাইনটা এখনো এই দুনিয়াতে নাই, সে নতুন একটা নলেজ তৈরি করলো। আমি আমার গত 12 বছরের জীবনে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি 2013 সালে। 12 সালে ভর্তি পরীক্ষা দিয়ে, তো মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে অলরেডি আজকে 2024, 12 বছর জীবন কেটে গেছে। আমি কিন্তু পৃথিবীর বুকে কোনো নতুন নলেজ যুক্ত করিনি। মানে আমি সেই নলেজটাই ছড়াই দিচ্ছি যেটা অলরেডি পৃথিবীতে আবিষ্কৃত হয়ে আছে। আমি মানুষকে ঔষধ লিখে দিই, কিছু মানুষ সুস্থ হয়ে যায়, সেই মানুষটা আমাকে দোয়া দেয়। কিন্তু আমি পৃথিবীর বুকে মানব সভ্যতায় নতুন কোনো নলেজ সৃষ্টি করিনি। কিন্তু যারা পিএইচডি করে, যারা বাইরে থেকে পিএইচডি করে, তারা দেখো ওই ফিল্ডে একটা না একটা নতুন লাইন, একটা একটা পিএইচডিতে কিন্তু এমন না যে অনেক বড় কিছু,
পিএইচডির একটা মাত্র নতুন কিছু তারা যুক্ত করে। ধরো যারা নোবেল পায়, দেখবে যে অনেকেই তার শুধুমাত্র তার পিএইচডি গবেষণার জন্য, তার পিএইচডি গবেষণার জন্যই সে নোবেল পেয়ে গেছে। তার মানে বুঝতে হবে ওর ওই গবেষণাটা ছিল সেই লেভেলের। তুমি দেখবা যে ফিজিক্সে অনেকে নোবেল পায়, কেমিস্ট্রিতে নোবেল পায়, বায়োলজিতে নোবেল পায় তার পিএইচডি গবেষণার জন্য। মানে তার গবেষণাটা শুধুমাত্র একটা লাইন না, এমন কিছু তৈরি করছে যেটা একটা নতুন পুরো একটা চ্যাপ্টার তৈরি করে ফেলেছে। সে একটা সম্পূর্ণ নতুন কিছু আবিষ্কার করেছে। তো এইটা আমার কাছে কিছুটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এখন ড্রব্যাক। এটা শুধুমাত্র আমার ব্যর্থতা তা না, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ড্রব্যাক যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নতুন কিছু আবিষ্কার করতে কোনোভাবেই ধাবিত করে না। বাংলাদেশের অনার্স লেভেলে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি থিসিস দেখবা না। আমাদের ডিএমসিতে বা মেডিকেলে একটা থিসিসের মতো করতে হয় থার্ড ইয়ারে গিয়ে, কিন্তু ওটা 99.99% স্টুডেন্ট ওটা জাস্ট কপি পেস্ট করে চালাই দেয়, মানে অতীতে যেভাবে চলে আসছে। নতুন কোনো তথ্য তৈরি করার পিছনে আমাদের আগ্রহটা শিক্ষকরা জাগাতে পারেন না, আমাদের শিক্ষা ব্যবস্থা এই জিনিসটা নাই। তো এই চ্যাপ্টারটাতে কেন এতগুলো কথা বললাম, কারণ এই চ্যাপ্টারটা ভবিষ্যৎ নিয়ে ডিল করে। ভবিষ্যৎ নিয়ে আজ থেকে 100 বছর আগেও এখন যেগুলো সম্ভব হচ্ছে, মানুষ সেটা সম্ভব ছিল না। ভাইয়া এই যে ইনসুলিন জিনিসটা, এই যে ওষুধ লিখে দিলাম, যেই মানুষটা ডায়াবেটিস আছে, ডায়াবেটিসে তার সমস্যা কি, ওর শরীরে ইনসুলিন কমে গেছে, ওর শরীরে ইনসুলিন কাজ করে না, ফলে ওর শরীরে এখন কি বেশি, ওর শরীরে গ্লুকোজ খুব বেশি পরিমাণে, ওর শরীরে বেশি পরিমাণে গ্লুকোজ। আর গ্লুকোজ হলো ব্যাকটেরিয়ার খুব ভালো খাবার। ওর রক্তে থাকার কথা গ্লুকোজ 20, ওর রক্তে গ্লুকোজ আছে 100। তো ব্যাকটেরিয়াগুলা খালি ওত পেতে থাকে ওকে ইনফেকশন করার জন্য, কারণ ওর রক্তে প্রচুর খাবার। বুঝাতে পারলাম কেন ওর গ্লুকোজ বেশি, কারণ ওর শরীরে ইনসুলিন কম। তখন আমরা ডাক্তাররা ওকে বাইরে থেকে এই যে ইনসুলিন ইনজেকশন দিয়ে দিব। কিন্তু এই জিনিসটা দেওয়া শুরু হয়েছে কত বছর আগে থেকে, সর্বোচ্চ 50, 60, 70, 80 বছর আগে থেকে মানুষকে ইনজেকশন দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই ডায়াবেটিস রোগটা কি ভাই 50, 60, 70, 80 বছর আগে থেকে দুনিয়াতে আছে? দেখা যাবে যে ডায়াবেটিস রোগটা পৃথিবীতে আছে হাজার হাজার বছর ধরে। পৃথিবীতে মানুষ আছে কয়েক লাখ বছর ধরে, ডায়াবেটিস রোগটা আছে হাজার হাজার বছর ধরে। কিন্তু এই ডায়াবেটিসের যে প্রধান চিকিৎসা ইনসুলিন, এই জিনিসটা আসছে মাত্র 100 বছর আগে। এর আগে মানুষের ডায়াবেটিস হইতো, মানুষ অকালে টপ করে মরে যেত। ডায়াবেটিস হতো, ভুংভাং গাছের পাতার রস হ্যান ত্যান দিয়ে চিকিৎসা করতো, লাভের লাভ কিচ্ছু হতো না, একটা সময় ফুটফাট মরে যেত। সেজন্য কিন্তু আজ থেকে 100 বছর আগেও মানুষের গড় আয়ু কিন্তু ছিল খুবই কম। ইউরোপের গড় আয়ু ছিল অ্যারাউন্ড 40। চিন্তা করা যায়, মানে 40 বছর, বেশিরভাগ লোক 40 বছর অ্যারাউন্ডেই মারা যেত। কিছু কিছু লোক খুব বেশি দিন বেঁচে যেত, কিছু কিছু লোক খুব কম বয়সী মারা যেত। এখন সারা পৃথিবীতে গড় আয়ু অ্যারাউন্ড 70। এগুলো কেন, কেন সারা পৃথিবীতে গড় আয়ু 70? কারণ এই যে এই চ্যাপ্টারটা আমরা পড়বো, এই জায়গায় একটা রেভলিউশন ঘটে গেছে। বায়োটেকনোলজি, ঔষধ আবিষ্কার, জেনেটিক্স, এই জায়গায় একটা রেভলিউশন ঘটেছে। এই চ্যাপ্টারটাতে আমাদেরকে আগ্রহ বাড়াতে হবে। তো যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও, ভালো, ডাক্তাররা এই সমাজে অবশ্যই অবশ্যই একটা সম্মান পায়। আমি আমি মাঝে মাঝেই নিজেকে প্রিভিলেজড মনে করি। বিশেষ করে এই আন্দোলনের পর তো আমি নিজেকে আরও বেশি, এই আন্দোলনের পর নিজেকে আমি আরও বেশি কিছুটা হলেও প্রিভিলেজড মনে করি। এই জন্য যে দেখো, তুমি এখানে খেয়াল করো যে বাংলাদেশের কিছু কিছু পেশা যেগুলো ক্ষমতার সাথে সম্পর্কিত, যেমন পুলিশ, যেমন সেনাবাহিনী, যেমন অ্যাডমিন ক্যাডার, যারা প্রশাসনে আছে, ডিসি, সচিবরা, যারা এই ক্ষমতার সাথে যুক্ত, তারা তার এই যখন তুমি ক্ষমতার সাথে যুক্ত হবা, এবং রাজনীতিবিদরা তো বটেই, তোমরা তোমরা যারা ভবিষ্যতে লক্ষ্য নির্ধারণ করবা, তো দেখো যারা ক্ষমতার সাথে যুক্ত, তুমি যখনই ক্ষমতার সাথে যাবা, যেমন রাজনীতি, ঠিক আছে, রাজনীতি মানেই ক্ষমতার খেলা। যদিও রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা, বাট ঠিক আছে, আলটিমেটলি মানুষের উপকার করতে হলে তুমি ক্ষমতায় যেতে চাইবে, আর ক্ষমতায় যেতে গেলেই তোমাকে ওই ক্ষমতা লড়াইয়ে নামতে হবে। এই ক্ষমতার লড়াইয়ে তোমাকে পুলিশকে সাথে নিতে হবে, তোমাকে প্রশাসন, সচিব, আমলা, ইউএনও এদেরকে সাথে নিতে হবে, সেনাবাহিনীকে সাথে নিতে হবে। তুমি এই যে আমার মাঝে মাঝে কিছুটা হতাশ তো লাগতোই, বা লাগে না যে তা না। বাংলাদেশে তুমি এই যা ক্ষমতায় থাকা রাজনীতিবিদ আর এরা ছাড়া বাকিরা সবাই কিন্তু, বাস্তবতা কি, এরা ছাড়া বাকিরা সবাই কিন্তু আসলে
তুমি নিজেই ফিল করবা যে তুমি এই দেশে তুমি কতটা মাঝে মাঝে মনে হবে যে তুমি মূল্যহীন। বাকি তুমি যতই সরকারি চাকরিজীবী হও, এরা ছাড়া তোমার কাছে নিজেদেরকে মূল্যহীন মনে হবে। একটা বিপদে পড়বা, যখন পুলিশের কাছে যাবা দেখবা যে রেফারেন্স ছাড়া ওরা কোনো কাজ করে না, তুমি তোমারে তোমারে কেউ গুনবেই না। একই কথাই প্রশাসনেও, তুমি যদি এই এদের মধ্যে কেউ না হও, তোমাকে কেউ বেল দিবে না, এটা সত্য। এবং এটা যে শুধু আজকে যে আন্দোলন করে সরকার পড়ে গেছে এখন যে ব্যাপারটা সত্য না তা না, এখনও ব্যাপারটা পুরোপুরি সত্য এবং আজীবনই ব্যাপারটা তাই থাকবে, ক্ষমতায় যেই আসুক না আসুক। কিন্তু কিন্তু আমি এরা সবসময় দেখবে যে সব কিছুতে একটা এক্সট্রা সুবিধা পায়। পুলিশ পুলিশের কাছে তো পায়, প্রশাসনও পুলিশকে গোনে, মানে একে অপরের এখানেই একটা বলয়। তো আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি বিসিএস চাইলেই আমি বিসিএস এ জেনারেল ক্যাডার সিলেক্ট করতে পারতাম, কেন আমি পুলিশ প্রশাসন সিলেক্ট করলাম না, কেন বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারই থেকে গেলাম। আমাদের অনেক ছেলেপেলে কিন্তু ঢাকা মেডিকেল থেকে এখন অন্য ক্যাডারে সুইচ করে যাচ্ছে। তোমরা দেখে থাকবে যে অনেকেই কিন্তু পুলিশ ক্যাডারে চলে যায়, সেনাবাহিনীতে চলে যায়। কিন্তু এটা দেখার পর গত 1 মাসে তুমি দেখলা যে দেখো আজকে যার ক্ষমতা আছে, ক্ষমতা থেকে চলে গেলে মানুষ তাকে কি পরিমাণ ঘৃণা করে। সে পুলিশ হোক যাই হোক, যারা ক্ষমতা ভোগ করে আজকে ক্ষমতা ভোগ করলে কালকে ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে মানুষ তাকে গালি দিবে। এই ক্ষেত্রে যারা ডাক্তার হতে চাও ভবিষ্যতে, বা ডাক্তার ছাড়া অন্য কিছু হতে চাও, যেমন শিক্ষক হলা, ইঞ্জিনিয়ার হলা, বা ডাক্তার হিসেবে যারা ডাক্তার হতে চাও, এইখানে একটা ফ্যান্টাস্টিক খেয়াল করো, তুমি যদি এই ক্ষমতার সাথে সংশ্লিষ্ট খুব বেশি না হও, তাহলে তোমাকে আসলে মানুষ খুব কমই ঘৃণা করবে। মানে তুমি যদি একটা তোমার হাতে এই ক্ষমতাটা থাকবে না, কিন্তু তোমার কাছে একটা ফ্যান্টাস্টিক ক্ষমতা থাকবে। কিন্তু তুমি যদি দেশের অন্যতম সেরা ডাক্তার হও, এরা সবাই এরা সবাই কিন্তু একটা না একটা জায়গায় তোমার মুখাপেক্ষী থাকবে। জনগণ তোমার মুখাপেক্ষী থাকবে। যেই পেশেন্টটা তোমার কাছে আসবে, তুমি তোমার একটা কথার উপরে তার অনেক কিছু। আমি তো নিজে ডাক্তার। আমি যখন একটা পেশেন্টকে বলি যে সমস্যা নেই, 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন, আমি বুঝি যে ও কী পরিমাণ কনফিডেন্স পায়। সেটা তো আমি না ডাক্তার হিসেবে বললাম, কিন্তু আমি নিজে তো যখন অসুস্থ হই, তোমাদেরকে বলছিলাম তোমাদের দোয়ায় আমার বাম চোখে একটা ইনফেকশনের মতো হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে, অনেকটাই ভালো, এই মুহূর্তে কোনো ইস্যু নাই। তো আমি কিন্তু গত 1 মাস প্রচণ্ড ভুগেছি, পুরা জুলাই মাসটা আমি বাম চোখে কতবার আন্দোলনের জন্য যে কয়বার আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, টানা 2 সপ্তাহ আমি যেতেই পারি নাই। কিন্তু ওই 1 মাসে আমি 4বার ডাক্তার দেখিয়েছি, এবং প্রত্যেকবার ডাক্তার আমার চোখের ডাক্তার যখন বলতো যে ভয়ের কিছু নাই, আমি আছি, চিন্তা করার কিছু নাই, ঠিক হয়ে যাবে। এইটা আমি যে ডাক্তার, আমি যে 12 বছর ধরে এই পেশার সাথে জড়িত, তারপর উনার এই লাইনটা, আমি এত কিছু জানার পরে উনার এই লাইনটা আমাকে প্রচণ্ড সাহস দিত। আর উনি যদি বলতে যে খুব একটা চোখের অবস্থা ভালো না, বিপদ হয়ে যেতে পারে, তাহলে আমি যতই ডাক্তার হই যেই হই, আমার কিন্তু মনটা ভেঙে যেত। তো তুমি যারা ভবিষ্যতে তোমরা যারা চিকিৎসক হতে চাও, তোমরাও একটা ভয়ঙ্কর ক্ষমতা অর্জন করতে যাচ্ছ, যেই ক্ষমতাটা হলো তোমার একটা কথা একজন মানুষকে বড় আশা দিতে পারে, আবার তোমার একটা কথা ওকে অন্ধকারে পুরো ঠেলে দিতে পারে। তো এবং এত কিছুর মধ্যেও এই যে এরা যাই হয়ে যাক, তুমি ভাইয়া সমাজে 1 টাকা দুর্নীতি না করে, তুমি 1 টাকা দুর্নীতি না করে, কারো কাছ থেকে ঘুষ না নিয়ে, কারো টাকা না মেরে দিয়ে, তুমি ভাইয়া সমাজে নিজের পরিশ্রম করা টাকা দিয়ে তুমি সমাজে সুস্থ মতো চলতে পারবা। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চিকিৎসক হওয়া এই দিক দিয়ে কিছুটা বেটার এই পেশাগুলোর তুলনায়, এখনো এই পেশাগুলোর তুলনায়। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যারা ভবিষ্যতে চিকিৎসক হতে চাও, আমি তোমাদেরকে এই জন্য আমন্ত্রণ জানাতে পারি, শুধুমাত্র এই জন্য আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাতে পারি। আর ওভারঅল চিকিৎসা পেশাটা কিন্তু খুবই কঠিন পেশা। 1 নাম্বার হলো যে পড়ালেখা তো একটা খুব কঠোর পড়ালেখা, অনেক পড়ালেখা করবা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং পড়ালেখা শেষ নেই। মোটামুটি ধরে রাখবা যে তুমি তোমার জীবনের 12 বছর পড়ালেখার পিছনে ব্যয় করবা, 12 বছর এমবিবিএস সহ। যা জানিয়ে দেই, তুমি তোমার জীবনের 12 বছর এমবিবিএস সহ ব্যয় করবা। তো এমবিবিএস শেষ করতে লাগবে 6 বছর, 5 বছর প্লাস 1 বছর ইন্টার্নশিপ, এই সময়টা পড়ালেখাই করবা। তারপর যদি দেশে থাকো, তাহলে একটা ডিগ্রি বিসিএস প্লাস এফসিপিএস করতে মিনিমাম, এটা হলো যারা ফ্যান্টাস্টিক সব কিছু ক্লিয়ারলি করে ফেলবে,
1-2 চান্সের মধ্যেই, তাদের জন্য সব মিলিয়ে তুমি 12 বছরের এইচএসসির পরে আরও 12 বছরের একটা পড়ালেখা করলে তুমি বাংলাদেশে কিছু একটা করে খেতে পারবা, বিশেষজ্ঞ চিকিৎসক হবা। আর যদি বিদেশে চলে যাও তাহলে একই কথা, বিদেশে গিয়েও ওই আরও 5-7 বছর পরিশ্রম করতে হবে, টোটাল 12-13 বছর করেই তোমাকে জীবনটা পার করতে হবে। তো আমি আমার 12-13 বছরের মধ্যে 9 বছর কাটিয়ে দিয়েছি, আমার 9 বছর হয়ে গেছে। তোমরা যদি দোয়া করো আমি আমার সামনের 3 বছর যদি পার করতে পারি, পড়ালেখা যদি করতে পারি, তাহলে আমি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার আর 3 বছর বাকি আছে আমার। সো দ্যাটস ইট, বুঝতে পারলাম? সো জিনিসটা কঠিন, কিন্তু পার করার পর ওই তো তুমি মোটামুটি একটা লেভেলে আসবা, যেই লেভেল থেকে হঠাৎ করে যাতে তুমি পড়ে না যাও। তো এই কথাগুলো কেন বললাম, ডাক্তারির কথা বলতে গিয়ে বললাম মাঝে মাঝে তোমাদের সাথে এই ওপিনিয়নগুলো শেয়ার করা দরকার। কারণ আমি নিজে ডাক্তারি ভর্তি হয়েছি কোনো কিছু না জেনে, বাবা মা বলছে ভর্তি হয়ে গেছি। এমন না যে আমি ডাক্তারদেরকে খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম, এখনও না যে আমি অনেক ডাক্তারকে অনেক ভালোবাসি, পছন্দ করি, কিছু কিছু মানুষকে পছন্দ করি, কিছু কিছু মানুষকে মনে হয় যে ডাক্তার না হলেই ভালো করতো। তো তোমরা যেইটা পড়তে চাও সেটা সম্পর্কে এখন চাইলে ইউটিউবে সব কিছু রিভিউ পাওয়া যায়, সবার জীবন সম্পর্কে জানা যায়, তোমরা জেনে শুনে সেই তোমার লাইফের সিদ্ধান্তটা গ্রহণ করো। ঠিক আছে? তো আমাদের আজকে চ্যাপ্টারের নাম হলো বায়োটেকনোলজি, এবং এই চ্যাপ্টারটার সাথে জড়িত কোন কোন সাবজেক্ট হতে পারে সেইটা আমরা বলে দিলাম, যে কোন কোন সাবজেক্টে আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব, এবং এই কথা বলে দিলাম যে এখান থেকে আমাদের সিকিউ আসবেই। ওকে, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলো মূল পড়ায় ঢুকে যাই। মূল পড়ায় কি আছে? মূল পড়ায় এই যে এই চ্যাপ্টারটাতে এখানে একটা সুন্দর কথা বলা আছে যে এই যে এই শব্দটা প্রথম জনককে, এই বায়োটেকনোলজি শব্দটার প্রথম জনককে তুমি জাস্ট এই নামটা জানবা যে বায়োটেকনোলজি শব্দটার প্রথম জনককে তুমি দেখো, বিজ্ঞানী নাম হলো কৃষি বিজ্ঞানী। দেখো ওই যে আমি বললাম যে এটা তুমি এগ্রিকালচারে পড়বা, বায়োটেকনোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেন কার্ল এরিকি। কার্ল এরিকির নামটা আমাদেরকে পড়তে হবে, এটা এমসিকিউ আসবে, ইটস এ মাস্ট। এটা 100-এ 100 এমসিকিউ আসবে, কার্ল এরিকি। তুমি সকল পরীক্ষায় এই এমসিকিউটা পেতে যাচ্ছ। তারপরে এগুলো সব পড়বা, এগুলোতে আহামরি তেমন কিছু দেওয়া নাই আসলে। হ্যাঁ, তো এগুলো এই যে দেখো দই তৈরি করা, তারপরে এখানে আরো 2-একটা কথা বলা আছে, একটু রিডিং পড়লেই পারবে, এগুলোতে তেমন কিছু দেওয়া নেই। তো এই যে জীব প্রযুক্তির পরিধি, তো জীব প্রযুক্তির মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলে ব্লু বায়োটেকনোলজি, একটাকে বলে গ্রিন, একটাকে বলে রেড অ্যান্ড হোয়াইট। তো ব্লু মানে পানি, আমরা সবাই গানটা শুনেছি, আজ ব্লু হে পানি 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 পানি, এই গানটা আমরা সবাই শুনেছি, যদিও পানির কোনো রং নাই, কিন্তু যেহেতু আকাশের রং নীল বলেই আমরা মনে করি, যদিও আকাশেরও কোনো রং নাই, কিন্তু আকাশ যেহেতু আমাদের কাছে খালি চোখে নীল, সেজন্য পানিটাকেও নীল মনে হয়, সমুদ্রের পানিকেও আমাদের কাছে নীল মনে হয়, তাই না? আমরা কত কত গান শুনেছি, হানি সিং এর বিখ্যাত গানটা তো মাত্র বললাম। সেই জন্য সমুদ্রের জীব নিয়ে যেই গবেষণাটা করা হয় সেইটাকে বলা হয় ব্লু বায়োটেকনোলজি। তো জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ, ওই যে সমুদ্রের জীব নিয়ে যে বায়োটেকনোলজি, ওগুলো যদি গবেষণা করা হয়। তারপর গ্রিন হলো কৃষিক্ষেত্র, এই চ্যাপ্টারে আমরা মূলত গ্রিন বায়োটেকনোলজি নিয়ে পড়বো এক জায়গায়। আর রেড অ্যান্ড হোয়াইট, এটা হলো চিকিৎসা ক্ষেত্র, এটা নিয়েও আমরা পড়বো। এবং এতগুলো যে কথা বললাম, ইনসুলিন ফিনসুলিন এতগুলো কথা যে বললাম, এগুলো কিন্তু রেড অ্যান্ড হোয়াইট ডাক্তারির সাথে জড়িত, তাই না? তুমি দেখবা যে রেড ক্রস যখন কোথাও পাঠায় বা হাসপাতালগুলোতে দেখবা সাদা কালারের পর্দা দেওয়া, মাঝখানে লাল, তো রেড অ্যান্ড হোয়াইট ঐতিহাসিকভাবে ডাক্তারদের সাথে জড়িত হয়ে গেছে। তো এখানে এটা এমসিকিউ আসবে যে কোনটা কি, আশা করি পারবা, চিকিৎসার সাথে জড়িত কোনটা এরকম পারবা। তো জীব প্রযুক্তি কি, এইটা জীবনে কোনো পরীক্ষায় আসার কোনো কারণ নেই, তারপরে সংজ্ঞাটা পড়বা, একবার খালি পড়ে নিবা, ভাই জীবের কল্যাণে জীবকে কাজে লাগানো প্রযুক্তির মাধ্যমে, সেটা নামই জীব প্রযুক্তি। এইটাই তো, এইটার এমন কি, জীবের কল্যাণে জীবকে কাজে লাগানো, এই তো দেখো, মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারে কলা কৌশলকে জীব প্রযুক্তি বলা হয়। তো এটা আমরা ভবিষ্যতে আরো বুঝবো যে জীব প্রযুক্তি অ্যাকচুয়ালি কি, তুমি আরো জিনিসটা বুঝতে পারবা। এখন এখানে অনেকগুলো কথা বলা আছে, জীব প্রযুক্তির অবদান এবং গুরুত্ব। কিছু এটা এখানে লিখে রাখো, সিকিউ আসতে পারে, কিন্তু এটা একটা মদন মার্কা সিকিউ। এখন কেন মদন মার্কা? কারণ এইটা এখন যদি আমি তোমাকে পড়াই তাহলে জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকবে না। আমরা যখন পুরো চ্যাপ্টারটা শেষ করব, এগুলারই ব্যাখ্যা পুরো চ্যাপ্টারের ভেতরে দেওয়া আছে, তখন তোমার এই পড়াটা অটো হয়ে যাবে যে কিভাবে জিন প্রযুক্তিতে আমরা এটাকে ব্যবহার করি, এনজাইমে তৈরিতে কে ব্যবহার করি, কৃষিক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয়,
চিকিৎসা ক্ষেত্রে কিভাবে, শিল্পক্ষেত্রে কিভাবে, পরিবেশ রক্ষায় কিভাবে, এটা কিন্তু আসতেই পারে জীব প্রযুক্তির ব্যবহার গ বা ঘতে। আমি যদিও এগুলোকে খুব একটা ভালো প্রশ্ন বলে মনে করি না, কিন্তু তুমি দেখেছো যে আমাদের শিক্ষকদের বা আমাদের বোর্ডের প্রিয় প্রশ্ন থাকে এইগুলা, গ বা ঘতে জীব প্রযুক্তির ব্যবহারে এই প্রশ্নটা দিয়ে দিতেই পারে। তো দিয়ে দিলেও দিতেই পারে, যেহেতু দিয়ে দিতে পারে, এটা আমরা রিডিং পড়বো কখন, চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে, এটা আমাদের অটোমেটিক পড়া হয়ে যাবে। তবে তোমরা মার্ক করে নাও যে এটা আসতে পারে, যেহেতু আসতে পারে পড়ে নিতে হবে। আমরা এই যে পড়ার মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে। তো আমরা বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি কি, আমরা জীবনের প্রয়োজনে জীবনকে কাজে লাগাবো। তো আমরা এখানে মূলত জীবনের প্রয়োজনটা কি, কার জীবন, মানুষের জীবন, মানব কল্যাণে আমরা কাজে লাগাবো। তাহলে মানব কল্যাণে কি করব দেখো, ধরো এই যে টিস্যু কালচার, ধরো একটা গাছ, এমন একটা গাছ যেই গাছটা ধরো প্রাচীন একটা গাছ, আজ থেকে এটা পৃথিবী থেকে এখন অলমোস্ট হারায় গেছে, দুনিয়াতে নাই। হঠাৎ করে তুমি একটা গাছ খুঁজে পেয়েছো, একটা গাছ বনের মধ্যে খুঁজে পেয়েছো, এবং ওই গাছটা তুমি বুঝতে পারলে যে এই বনটা খুব দ্রুতই, এই বনটাই উজাড় হয়ে যাবে। তুমি কি করলে, ওই গাছ থেকে ছোট্ট একটা টিস্যু নিয়ে আসলা, টিস্যুটা নিয়ে এসে তুমি তোমার ল্যাবরেটরির মধ্যে ওই গাছের চারা তৈরি করলা, ওই টিস্যু থেকে তুমি চারা তৈরি করলা। ফলে এই একটা কপি থেকে, ওই একটা টিস্যু থেকে আমরা অনেকগুলো চারা তৈরি করলাম। কোন জায়গায়, ল্যাবরেটরিতে, কৃত্রিম পরিবেশে আমরা তৈরি করলাম। খেয়াল করো, পৃথিবীর সকল গাছ বংশ বিস্তার করে ফুল এবং ফলের মাধ্যমে। প্রথমে গাছগুলাতে ফুল হয়, সেই ফুলটা পরবর্তীতে নিষেকের পর ফলে পরিণত হয়, সেই ফলের ভেতরে বীজ থাকে, সেই বীজ থেকে নতুন গাছ হয়। এইটাই হলো পৃথিবীতে গাছের মোটামুটি একটা প্রাকৃতিক নিয়ম। এছাড়া না না, ডাক্তার পেশাকে পছন্দ করি না সেটা তো বলি না নাহিদ, কিছু কিছু ডাক্তারের কথা বললাম, যে সব ডাক্তার কি, এমন না যে আমি সব ডাক্তারকে অনেক পছন্দ করি বলে আমি ডাক্তার হয়েছি, ব্যাপারটা এমন না। আমি যখন তোমাদের বয়সে ছিলাম, এখন তো আমি জানি যে ডাক্তারদের পক্ষে চাইলেই অসংখ্য কিছু করা সম্ভব। ঠিক আছে, ওকে। তো দেখো, তো এই যে ফুল, ফল, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ, এটা হলো পৃথিবীর একটা প্রাকৃতিক নিয়ম। এছাড়া আমরা আরো দু একটা নিয়ম দেখি, তুমি গাছের ডাল থেকে তৈরি করলা, তার মানে অঙ্গ থেকে কি তৈরি করলা, তুমি অঙ্গটা গেড়ে দিলা, মাটিতে লাগাই দিলা, সেখান থেকে গাছ তৈরি হলো। কিন্তু ভাইয়া, তুমি এমনটা কখনোই দেখবা না, গাছের একটা ছোট্ট চিমটি নিয়ে নিলা, এই গাছের একটা ছোট্ট অংশ, পাতার একটা ছোট্ট অংশ নিলা, সেখান থেকে অনেকগুলো গাছ তৈরি করলা। এই প্রক্রিয়া কিন্তু প্রাকৃতিকভাবে ঘটে না। তো এই প্রক্রিয়াটার নামই হলো, এই যে ছোট্ট একটা টিস্যু নিয়ে নিলাম, এই টিস্যুটাকে পরবর্তীতে আমি কি করলাম, কালচার। কি করলাম, এটাকে আমরা কি করলাম, এটাকে বলা হয় কালচার। তাহলে টিস্যুটা নিয়ে নিলাম, টিস্যুটা নিয়ে আমি কি করলাম, সেটাকে কালচার করলাম। এই কালচার কথাটা তোমাদের কারো কাছেই কিন্তু এমন না যে অচেনা, তুমি কিন্তু প্রতিনিয়ত খেয়াল করো এগ্রিকালচার শব্দটা ব্যবহার করছো, তাই না? এগ্রিকালচার, এই যে কালচার মানে নিয়মিত লালন পালন করা, নিয়মিত চর্চা করা, বারবার। বুঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে যে টিস্যু কালচার, টিস্যুটাকে নিয়ে সেটাকে লালন পালন করা, লালন পালন করে ওখান থেকে অনেকগুলো গাছ তৈরি করা, এই পদ্ধতিটার নাম হলো টিস্যু কালচার। তো এই টিস্যু কালচার পদ্ধতি তোমরা যদি চায়না, বাংলাদেশে আমরা তো এগুলো খুব একটা করি না, চাইনিজরা তুমি যদি দেখো, বাপরে বাপ, ওরা এটাকে মনে করে একদম ম্যাস প্রোডাকশন বানায় ফেলছে। ওরা টিস্যু কালচার করে কি কি যে করে, কি কি যে করে তোমরা কল্পনাও করতে পারবে না। তবে তাহলে এই যে এই পদ্ধতিতে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, গাছের এই জায়গা থেকেই যদি এত কিছু হইতে পারে, তাহলে আর গাছের ফুল, ফল, বীজ, পুরো একটা গাছকে লাগাই দিলে তো অনেকগুলো গাছ হবার কথা। এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতে পারে, যে ভাইয়া আপনি বললেন গাছের এই জায়গাটুকু কেটে নিল, এবং এই জায়গাটুকু কেটে নেওয়ার মাধ্যমে ভাইয়া আপনি দেখাচ্ছেন কি, যে ওখান থেকে গাছ তৈরি হলো, তাহলে প্রকৃতিতে কতই না পাতা পড়ে, সেই পাতা থেকে আর একটা গাছ তৈরি হয় না কেন? তোমাদের মনে তো এরকম একটা প্রশ্ন আসতেই পারে। বা যেহেতু প্রকৃতিতে এরকম হয় না, তাহলে এইখানে এমন কি ঘটে যে এই জায়গায় এই কাজটা ঘটলো, আমরা তো এখান থেকেই নিলাম, বা একটা পাতা থেকেই তৈরি করা যেতে পারে, একটা পাতা থেকে এরকম টিস্যু কালচার করা যেতে পারে। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো,
প্রশ্নটা দাঁড়ালো যে প্রকৃতিতে তো এরকম ঘটে না, আমরা এরকম নিয়মিত পাতা পাতা পড়ে যায় গাছের, বা গাছের ছাল উড়ে যায়, কিন্তু ওখান থেকে তো নতুন গাছ তৈরি হয় না। তাহলে টিস্যু কালচারে কি এমনটা ঘটে যে নতুন গাছ তৈরি হয়, সেইটা আমরা জানবো। তো তার আগে এই কথাটা জানো যে গাছের প্রত্যেকটা কোষের গাছের প্রত্যেকটা কোষ গাছের প্রত্যেকটা কোষের ক্ষমতা আছে ওই গাছটাকে, প্রত্যেকটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি করার ক্ষমতা আছে। মানে একটা কোষটা এই জায়গার হতে পারে, এই জায়গার হতে পারে, এই জায়গার হতে পারে, প্রত্যেকটা কোষের মধ্যে ওই পাওয়ারটা দেওয়া আছে যে ওই কোষটা থেকে পূর্ণাঙ্গ গাছ তৈরি হতে পারে। এই যে ক্ষমতাটা প্রত্যেকটা কোষের, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয়, এই ক্ষমতাটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবে, এইটাকে বলে টটিপোটেন্সি। পোটেন্সি শব্দটা খেয়াল করো, টটিপোটেন্সি। দেখো পোটেন্ট, পোটেনশিয়াল মেডিকেলিয়ান এক্সাম নেই আমরা, তো পোটেন্ট কথাটার সাথে তোমরা সবাই পরিচিত। ক্ষমতা, দেখি কার কত ক্ষমতা। তো টটিপোটেন্সি মানে দেখো অনেক সব কিছুতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা। তাহলে কোনো একটা গাছের একটা কোষের সম্পূর্ণ সম্পূর্ণ বৃক্ষে রূপান্তরিত হওয়ার ক্ষমতাটাকে বলা হয় টটিপোটেন্সি। আমরা যদি ওই কোষটাকে প্রপার এনভায়রনমেন্ট দেই, প্রপার পরিবেশ দেই, আমরা যদি ওই কোষটাকে প্রপার খাদ্য দেই, আমরা যদি ওই কোষটাকে প্রপার যত্ন দেই, তাহলে ওই একটা কোষ থেকে নতুন একটা গাছ তৈরি হতে পারবে। তাহলে টিস্যু কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাটির নাম হলো টটিপোটেন্সি। অনেকেই পুরো টিস্যু কালচার পড়ে শেষ করে দেয়, দিন শেষে প্রশ্ন করে টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদ কোষের বা প্রাণী কোষের কোন ক্ষমতাটিকে কাজে লাগানো হয়? উত্তর হলো টটিপোটেন্সি। বুঝাতে পারলাম? তো আমরা যখন গাছ সম্পর্কে পড়ছি, গাছের যেই প্রত্যেকটা কোষের এই একটা কোষ নিবা, ওই গাছের ওই কোষটা থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। এই যে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির ক্ষমতা, এটাকে আবারও বলছি, এটাকে বলে টটিপোটেন্সি। অনেক জায়গায় টটিপোটেন্সির পাশাপাশি আরেকটা শব্দ দেখবা, শব্দটার নাম হলো প্লুরিপোটেন্সি। তাহলে একই রকম শব্দ শুনতে পাচ্ছ, পটেন্সি মানে ক্ষমতা, আর সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, তাই না? সিঙ্গুলার প্লুরাল। তো এই যে প্লুরাল থেকে প্লুরি মানে বহু। তাহলে এই যে একটা কোষ, খেয়াল করো এই কোষটা কত রকম কিছুতে রূপান্তরিত হয়। এই কোষটাই মূলের কোষ তৈরি করে, এই কোষটাই কাণ্ডের কোষ তৈরি করে, এই কোষটাই পাতার কোষ তৈরি করে। তো এই যে একটা কোষ অনেক রকম ভাবে বিভাজিত হয়, অনেক রকম ভাবে পরিবর্তিত হয়, অনেক রকম কোষে রূপান্তরিত হয়। এই যে একটা কোষ অনেক রকম কোষে রূপান্তরিত হয়, এই ক্ষমতাটাকে বলা হয় প্লুরিপোটেন্সি। তাহলে ক্ষমতা কয়টা? একটা টটিপোটেন্সি, একটা প্লুরিপোটেন্সি। টটিপোটেন্সি হলো পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত হওয়ার ক্ষমতা, আর প্লুরিপোটেন্সি একই জিনিস, মূলত একই জিনিস, আসলে একই কথাই বলা হয়, কিন্তু প্লুরি শব্দের অর্থ বহু। একটা কোষ থেকে বহু রকম কোষ রূপান্তরিত ক্ষমতাটাকে বলা হয় প্লুরিপোটেন্সি। আমরা কি জিনিস দুটো বুঝতে পেরেছি? এই যে তাকায় দেখো ভাইয়া এবং আপুটা, এই কথাগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবং দেখো এগুলো পড়া শেষ হয়ে যাওয়ার পরও এগুলোই কেউ পারে না। দেখো আমেরিকান বিজ্ঞানীটার নাম কি? এই হালার বেটার নাম কি? দেখো মর্গান। তুমি তাকায় দেখো, বিজ্ঞানী মর্গান। তোমরা মর্গান কসাইয়ের ওই ভিডিওটা দেখেছো কিনা? আমার একটা প্রিয় ভিডিও ইউটিউবে। বাংলাদেশের একজন নায়ক আছে আদনান আতিক নামে, ওর একটা সিনেমা ট্রেইলারে এই নামটা আছে, মর্গান কসাই। যাই হোক, এই মর্গানের কথা বললে আমার সবসময় ওর কথা মনে পড়ে। তো এই যে মর্গান, তিনি বলেন একটা উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদ রূপান্তরিত হওয়ার ক্ষমতা আছে, এইটাকে বলে টটিপোটেন্সি। ইংলিশটাও দেখো, টটিপোটেন্সি। সবাই তাকিয়ে দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ওকে, সবাইকে বুঝতে পেরেছি। আর প্লুরিপোটেন্সি কথাটা এই জায়গায় নাই, কিন্তু এই চ্যাপ্টারই অন্য জায়গায় পাবা। ওকে, তাহলে সবাই আমাকে বলো তো, টটিপটেন্সির আবিষ্কার, এই টটিপটেন্সি নামটা জনক কে? বিজ্ঞানীটার নাম লেখো। সবাই বুঝতে পারলে কিনা? এসি দিলে হাঁচি হচ্ছে, এসি না দিলে হাঁচি হচ্ছে, গরম লাগছে। এই চ্যাপ্টার সর্বোচ্চ 3 ক্লাস, এ টু জেড পড়তে হবে চ্যাপ্টারের, খুব ভালো করে পড়াই দেবো, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, তাহলে ভেরি গুড, আমরা তাহলে বুঝে গেলাম তাই না বিজ্ঞানী মর্গান। আর প্লুরিপোটেন্সি অনেক জায়গায় পাবা, এই শব্দটা ভবিষ্যতে কোথাও না কোথাও পাবা। তাহলে গাছের কোন ক্ষমতাটাকে আমরা কাজে লাগাইলাম। ওকে, তাহলে এই লাইনটা পড়া হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন তুমি তাকায় দেখো, এই যে গাছের একটা ছোট্ট অংশ সিলেক্ট করা হয়, গাছের একটা কি হইলো, গাছের একটা ছোট্ট অংশ সিলেক্ট করা হলো। তো এই যে গাছের ছোট্ট অংশটা সিলেক্ট করা হইলো, এই ছোট্ট অংশটাকে বলা হয়, এই ছোট্ট অংশটাকে বলা হয় এক্স প্লান্ট। এই ছোট্ট অংশটাকে কি বলে? এক্স প্লান্ট। এক্স প্লান্ট মানে কি? তুমি কি মানে এক্স প্লান্ট মানে কি? তো এখানে এক্স প্লান্ট শব্দের অর্থ হলো ই এক্স সি আই এস আই ও এন, এক্সিশন ফ্রম প্ল্যান্ট। মানে কি এক্সিশন মানে কি? এই শব্দটা সবাই লিখে নিতে পারো। এক্সিশন শব্দটা একটা ইংরেজি শব্দ, এই শব্দটা ভবিষ্যতের জন্য শিখে রাখতে পারো। এক্সিশন শব্দের অর্থ কেটে নেওয়া, কোনো কিছুতে কেটে নাও। তোমরা চামড়ার একটা ছোট জায়গা আমি কেটে নিলাম, এটাকে বলে এক্সিশন। তো এক্সিশনের এক্স আর প্ল্যান্টের প্ল্যান্ট, তো এই কেটে নেওয়া অংশটুকুকে আমরা কি বলবো? এক্স প্ল্যান্ট। আর যেই গাছ থেকে কেটে নেওয়া হবে সেই গাছটাকে বলা হবে, এই গাছটাকে বলা হবে মাতৃ উদ্ভিদ। এই গাছটাকে বলা হবে মাতৃ উদ্ভিদ। বুঝাতে পারলাম? ওকে, তাহলে মাতৃ উদ্ভিদ থেকে ছোট্ট কিছু টিস্যু নিব, এটাকে বলা হবে এক্সপ্ল্যান্ট। আচ্ছা, ওকে ফাইন। এরপর এখানে আরও একটা শব্দ আমাদেরকে শিখতে হবে, আরও একটা শব্দ শিখতে হবে। তো এখানে শব্দটা দেখো, যেহেতু একটা ছোট্ট কোষ, যেহেতু কয়েকটা ছোট্ট টিস্যু থেকে একটা বড় গাছ তৈরি করা হচ্ছে, তো ছোট্ট তার ছোট্ট ছোট্ট জিনিসটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি, বড় করছি। তো ছোট্ট কোনো কিছুকে কি বলা হয়? ছোট্ট কোনো কিছুকে বলে মাইক্রো। আর এই মাইক্রো জিনিসটাকে আমরা বড় করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, তাই না? এই ছড়িয়ে দেওয়াকে ইংলিশে বলা হয়, যারা ইংলিশ শব্দটা জানো না তাদের তাদের জন্য বলে দিচ্ছি, ছড়িয়ে দেওয়াকে বলে প্রোপাগেশন। মুখস্থ করতে হবে যাদের এই ইংরেজিটা জানা নাই। এমন না যে তোমাদের বয়সে আমার এটা জানা ছিল, আমি হয়তো মেডিকেলে ভর্তি হয়ে জেনেছি, তো তুমি আগেই জেনে গেলা, এটাকে বলে মাইক্রো প্রোপাগেশন। প্রোপাগেশন মানে কি? ছড়িয়ে দেওয়া। দেখো এই এই পদ্ধতিটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। মাইক্রো মানে ছোট, ছোট জিনিসটা বড় করা, মাইক্রো প্রোপাগেশন, প্রোপাগেশন। সো এইটাও একই জিনিসের অপর নাম। টিস্যু কালচারের অপর নাম মাইক্রো প্রোপাগেশন। কেউ যদি তোমাকে বলে টিস্যু কালচারের অপর নাম কি, তুমি বলবা টিস্যু কালচারের অপর নাম মাইক্রো প্রোপাগেশন। ওরা বলবে কেন এটার নাম মাইক্রো প্রোপাগেশন? তুমি ব্যাখ্যা দিবা যে ভাই ছোট্ট একটা টিস্যু থেকে বড় একটা গাছ তৈরি করা হচ্ছে, এই টিস্যুটাকে প্রোপাগেট করা হয়। প্রোপাগেট মানে ছড়িয়ে দেওয়া। ধরো এই যে আন্দোলন, ছোট্ট একটা আন্দোলন ছড়িয়ে পড়লো না, যে ঢাকা ভার্সিটি থেকে শুরু হয়েছিল, ঢাকা ভার্সিটি থেকে আন্দোলনটা শুরু হয়ে সারা দেশের কোনায় কোণে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়ার এই জাস্ট এই ছড়িয়ে পড়াটাকেই বলা হয় প্রোপাগেশন। তো এই কয়েকটা কোষ, এই কয়েকটা কোষকে ছড়িয়ে পুরো একটা গাছ তৈরি করার প্রক্রিয়া, এটাকে বলা হয় প্রোপাগেশন। তাহলে এই কথাগুলো তোমাকে জানতে হবে, এই কথাগুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা নেওয়া হয় সেটাকে কি বলে? সেটাকে বলে এক্সপ্লান্ট। এবং এই এক্সপ্লান্ট নেওয়ার পর এই যে নতুন যে ছোট্ট গাছটা জন্ম নিল, এই চারাটার নাম কি? এইটাকে তোমাকে বলতে হবে
এটাকে বলে অনুচারা, প্ল্যান্টলেট। তো এটা পরীক্ষায় তো আসবে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্ল্যান্টলেট, এলইটি, অনুচারা বা প্ল্যান্টলেট। দেখতে পাচ্ছ? সো আমরা তাহলে কয়েকটা কথা তো এমনিই পারলাম। ওকে, এবং এই জিনিসগুলো আবিষ্কার করছে কে? জার্মান বিজ্ঞানী হাবারল্যান্ড। তো দেখো, ওকে টিস্যু কালচারের জনক বলা হয়। ওকে, আচ্ছা, এই পদ্ধতিগুলো কোথায় করা হয়? আমরা তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে আগেই বলেছি, এগুলো করা হয় ল্যাবের মধ্যে। আর ল্যাব মানেই ভাইয়া, ল্যাবের ভিতরে বেশিরভাগ টেস্ট টিউব পেস্ট টিউব জিনিসপত্র সব কাচের তৈরি। ল্যাব মানে জিনিসপত্রগুলো কিসের তৈরি? কাচের তৈরি। আর কোনো কিছু যখন কাচের তৈরি হয়, কাচের অপর নাম ভিট্রিয়াস। ভিট্রিয়াস শব্দের অর্থ কাঁচ। তোমরা জানো যে আমাদের চোখের মধ্যে কিন্তু ভিট্রিয়াস হিউমার আছে। আমাদের চোখের ভেতরে সামনে আছে অ্যাকুয়াস হিউমার, ভেতরে আছে ভিট্রিয়াস হিউমার। স্বচ্ছ কোনো কিছু বা মূলত কাঁচের মতো স্বচ্ছ কোনো কিছুকে বলা হয় ভিট্রিয়াস, বা কাঁচ কথাটার সাথে ভিট্রিয়াস কথাটা জড়িত। এবং এই যে ভিট্রিয়াস কথাটা জড়িত, এইটাকে বলা হয়, তো কোনো কিছু কাচের মধ্যে করা হলে সেটাকে বলে ইন ভিট্রো। কাচের মধ্যে কোনো কিছু ঘটলে সেটাকে বলে ইন ভিট্রো। তো দেখো, এটাকে এই জন্য বলা হয় ইন ভিট্রো কালচার। এটাকে টিস্যু কালচার বলার পাশাপাশি কি বলে? ইন ভিট্রো কালচার। কেন? কারণ এটা কাচের মধ্যেই ঘটনাটা ঘটে। তাহলে জিনিস একটা, ভাইয়া নাম কয়টা? তুমি দেখো তাহলে কি কি পড়লাম আমরা। আমরা টিস্যু কালচার, ওই জিনিসের নামে মাইক্রো প্রপাগেশন, আবার ওই জিনিসের নামই ইন ভিট্রো কালচার। সো জিনিস একটা, নাম তিনটা। তুমি যাতে আকাশ থেকে না পড়ো, ভবিষ্যতে যদি কোথাও মাইক্রো প্রপাগেশন বলা থাকে, ভবিষ্যতে যদি কোথাও বলা থাকে ইন ভিট্রো কালচার, তুমি যাতে ভাইয়া আকাশ থেকে না পড়ো, তুমি যাতে জিনিসটা উত্তর করতে পারো। ঠিক আছে, সবাইকে আমরা নাম তিনটা মনে রাখতে পারবো। এই নাম তিনটা এমসিকিউ আসবে। কেন এতটা গুরুত্ব দিয়ে পড়ালাম? কারণ এটা এমসিকিউ আসবে। মার্ক করে ফেলি, পৃথিবীতে জনক আর জনক। হ্যাঁ হ্যাঁ, এটাই তো শুরুতে বললাম, তোমরা এমন কিছু একটা আবিষ্কার করে ফেলো, তাহলে তোমরা কোনো কিছুর জনক হয়ে যাবা। ফাদার, যদিও মেয়েরা আবিষ্কার করলে তোমরা তো ফাদার হবা না, তোমরা হয়ে যাবা মাদার। আচ্ছা, আমরা কিন্তু দেখেছি, দেখো মেয়েরা যে আসলে বঞ্চিত, বা ওরাই যে পৃথিবীতে সবচেয়ে বড় বৈষম্যের শিকার, বৈষম্য বিরোধী আন্দোলন যে সবচেয়ে বেশি ওদের বেশি করে করা দরকার। তুমি দেখো এই যে এত কিছু ফাদার, কোনো মহিলা মানুষ কিন্তু তুমি দেখবে যে কোনো কিছুর ফাদার হিসেবে তুমি নাই। শুধুমাত্র ওই যে মাদাম কুরি, যে কিনা তেজস্ক্রিয়তার জনক, তাই না? ফাদার, ওকে ফাদারই বলা হয় ওখানে, মাদার বলা হয় না। এছাড়া বিখ্যাত মহিলাদের নাম আসলে নাই বড় বড় আবিষ্কারে। এর অর্থ হলো যে ইউরোপ বা আমেরিকাতেও কিন্তু মেয়েরা পিছিয়ে ছিল। এখন আর নেই, এখন অনেকটাই তারা প্রোগ্রেসড, কিন্তু বাংলাদেশে এখনো কিছুটা আছে। তারপরে এখন অনেকটাই আসলে মেয়েরা প্রোগ্রেসড, বা এখন তো বলা যায় ছেলেদের জন্যই আসলে কোটা দরকার এখন বিভিন্ন জায়গায়, যদিও কোটা শব্দটা বলাই খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ যেমন মেডিকেলে কিন্তু মেয়েরা বেশি চান্স পাচ্ছে। গত টানা 10 বছর ধরে বলতে পারি, আমার ব্যাচ K70 ঢাকা মেডিকেলের 200 জন মেয়ে, 200 জন স্টুডেন্ট আমরা ভর্তি হয়েছিলাম, 120টা মেয়ে, 80টা ছেলে। ঠিক আছে, তো 60% মেয়েরা ছিল, আর 80% ছেলের, 40% ছেলেরা ছিল। কিন্তু লাস্ট বোধহয় 2-1টা ব্যাচে এই পরিস্থিতি বদলে গেছে, ছেলেরা বেশি ছিল। লাস্ট কোন ব্যাচে যেন, তবে গত 10টা ব্যাচে যদি তুলনা করো, 10টা ব্যাচের মধ্যে 7টা বা 8টা ব্যাচে মেয়েরাই বেশি, ছেলেরাই কম। 2-3টে ব্যাচে ছেলেরা হয়তো বা বেশি। তো মেয়েরা এখন আর পিছিয়ে আছে এই কথাটা বলার সুযোগ নাই, ভবিষ্যতে পিছিয়ে থাকবে এটারও বলার সুযোগ নাই। তবে অতীতে পিছিয়ে ছিল, সেই জন্য দেখবে যে বেশিরভাগ জায়গাতেই ছেলেরা আবিষ্কারক। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে গতলিয়েব হাবারল্যান্ডকে এটার জনক বলা হয়, এবং এটার অপর নাম কি সেটা আমরা পড়ে ফেললাম। কেন ইনভিট্রো? কেন? কারণ এটা কাঁচ পাত্রের মধ্যে সম্পন্ন করে, কাচের মধ্যে ঘটে। রাইট, ঠিক আছে। তাহলে কি সুন্দর সুন্দর কথা আমরা সবগুলো বুঝে ফেললাম। ঠিক আছে, এখন টিস্যু কালচার কিভাবে করে সেইটা করার আগে আমরা টিস্যু কালচার কেন করে, কিভাবে করে সেইটা তো তোমার পড়তে মনই চাইবে না যদি কেন করে এইটা তুমি না জানো। তোমার মনে যদি প্রয়োজনীয়তাই, যেমন
আমি ছোটবেলায়, এখন যেমন এত এত কিছু, এত এত সফটওয়্যার, তুমি চাইলে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারো যে আমাকে ক্যালকুলাসের ইমপ্লিমেন্টেশনটা বলো, আমি যে ক্যালকুলাস করতেছি এটা করে আমার কি লাভ, বা বাস্তব দুনিয়ায় এই ক্যালকুলাসটা কোথায় ব্যবহার করা হবে, বা তুমি মনে করো ডিফারেন্সিয়েশন করতেছো, ইন্টিগ্রেশন করছো, বা নিউটনীয় বলবিদ্যা শিখতেছো। ভাই আমি কি এখন এই যে নিউটনীয় বলবিদ্যা যে আমি শিখে আসছি, আমি যে এই যে ম্যাথ পরীক্ষাগুলো দিয়ে আসলাম, তুমি আমাকে বলো তো, আমি কি, তোমার মনে হয় যে রোগীরা যখন আসে আমি রোগীকে বলি, রোগীর সাথে কি আমি অঙ্ক করি, আপনি 20 মিটার বেগে দৌড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো, আপনি থমকে দাঁড়ালেন, এখন আপনার আদিবেগ কত, তোমার কি মনে হয় রোগীর সাথে আমরা অঙ্ক করি? বা মেডিকেলে ভর্তি হওয়ার পর আমার এগুলো লাগছে, এগুলো আসলে আমাদের আর কখনোই লাগে নাই, কিন্তু লাগে নাই ঠিক আছে, কিন্তু এগুলোকে আরও আনন্দময় করা যেত, বা আরও আনন্দময় করা করার সুযোগ ছিল যদি এগুলোর বাস্তব ইমপ্লিমেন্টেশনটা আমরা আরও বেশি জানতে পারতাম আসলে। এবং ফিজিক্সটা আরও বেশি আনন্দময় হয়, তোমাদের কাছে এখন নিশ্চয়ই হয়, কারণ তোমরা এখন অনেকটুকু ভিজুয়ালাইজেশন করতে পারো, ভবিষ্যতে আরও বেশি করতে পারবে। যেমন আমি কেন ক্যালকুলাস করতাম, নো আইডিয়া, করে যাচ্ছি সূত্র, বিশেষ করে ত্রিকোণমিতি আর অঙ্ক মুখস্থ করতে হতো। আমি টোটালি বিরক্ত ছিলাম, এবং একটা পরীক্ষা আমার খারাপ হয়েছিল এইচএসসিতে, ওই পরীক্ষা আজীবন মনে থাকবে, কারণ আমি সারা রাত অঙ্ক রিভাইজ করেছি। ফার্স্ট টাইম পরীক্ষায় রাজুক কলেজে আমি 2010 সালে প্রথম ভর্তি হই, তো ফার্স্ট টাইম পরীক্ষায় আমি 75-এর মধ্যে 74 পেয়েছিলাম। তো আমি তো পঞ্চগড় থেকে আসি রাজুক কলেজে, তো স্যার 1 মার্ক কেটেছিলেন, এবং স্যার আমাকে ডেকে প্রশংসার ছলে একটা মাইর দিয়েছিলেন যে তুই 74 কিভাবে পাস, মানে আমি হায়েস্ট পেয়েছিলাম আমার ফর্মে, আমার সেকশনে রাজুক কলেজে। তো সেইটা আমাকে তো প্রচণ্ড, আমার সেটা একটা প্রাউড মোমেন্ট, সেটা ছিল মনে করো ফার্স্ট টার্ম পরীক্ষা। সেকেন্ড টার্ম পরীক্ষায় আমি ভাবলাম যে এইবারও আমাকে 75 বা 74 পেতেই হবে। আমি সারা রাত অঙ্ক রিভাইজ করলাম, ভোর 5টার দিকে ঘুমাতে গেলাম, সকাল 9টা বা 10টায় পরীক্ষা, 3-4 ঘন্টা ঘুম থেকে উঠলাম। 75 মার্কের পরীক্ষা ছিল তখন আমাদের, এখনো মনে হয় তাই। প্রথম 48 মার্ক ফ্যান্টাস্টিক উত্তর করলাম, সব মিলায় আমাদেরকে অঙ্ক করতে হতো 5 দিয়ে ভাগ দাও 15টা, তো আমাদেরকে সব মিলে 5 15 75 না, হ্যাঁ, তো সব মিলে 15টা অঙ্ক করতে হতো। ধরো তোমার বীজগণিতের কয়েকটা, জ্যামিতির কয়েকটা, ত্রিকোণমিতির কয়েকটা, এইরকম আর কি, ধরো 5টা করে। তো প্রথম 10টা প্রশ্ন, বাপ রে বাপ, আমি তো ফ্যান্টাস্টিক উত্তর করলাম, মানে একদম আমি দেখতে পাচ্ছি এই 50-এ কলম বসানোর কোনো জায়গা পাবে না স্যার, এবং আমি খুব কনফিডেন্ট হয়ে গেলাম। পরীক্ষা তখন 1.5 ঘন্টা শেষ, আমার 10টা অঙ্ক করা শেষ, আমি 50-এ 50 পাচ্ছি। এরপর 11তম অঙ্কটা করতে গেলাম, ত্রিকোণমিতি, অঙ্কটা অর্ধেক করার পর আমি আর আগাতে পারতেছি না, এরপর কি সূত্র হবে আমি আর আগাতে পারি না। তোমরা যদি খেয়াল করো যে তোমরা ত্রিকোণমিতিতে করছো, ত্রিকোণমিতিতে কিন্তু কিছু কিছু জায়গায় মুখস্থ রাখতে হয় যে এই জায়গাতে এই সূত্রটা ফেলতে হবে। আমার মাথা থেকে সূত্রটা জাস্ট বের হয়ে গেছে, আমি আই হ্যাভ নো আইডিয়া, আমি আর উত্তর করতে পারলাম না, ওই অঙ্কটা 11 নম্বর অঙ্কটা করতে পারলাম না। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা পারলাম না, রাখে দিই, পরে আসবো। জ্যামিতি করতে ধরলাম, 12 নাম্বার, এই সাল আমি জ্যামিতিটাও পারি না, অর্ধেক যাওয়ার পর ওটাও মনে নেই। এবার 13 নাম্বার জ্যামিতি করতে গেলাম, ওইটাও পারি না। পরীক্ষার হলে বসে তো আমার মাথাই নষ্ট, আমি তো দরদর করে ঘামতেছি রীতিমতো। 15-20 মিনিট চেষ্টা করলাম, 3টা অঙ্কের একটা অর্ধেক করি, সামনে আর কিভাবে আগাবো বুঝতে পারি না। তোমাদের যদি মনে থাকে যে অঙ্কের একটা জায়গায় গিয়ে তোমাকে কিছু ওইটা মনে রাখতে হবে যে এই জায়গায় এই সূত্রটা ফেলতেই হবে, বা এই জায়গায় এইটা করতে হবে, না হলে অঙ্কটা তুমি মিলাইতে পারবে না। পরে আমি দেখলাম যে এইগুলো আমাকে দিয়ে আর হবে না। 14 নাম্বার করতে গেলাম, ওটাও পারলাম না। 15 নাম্বার করতে গেলাম, ওটাও পারলাম না। আমি দেখলাম যে 75 পাওয়া তো শেষ, আর 75 পাইতেছি না, কি করা যায়। 5টা অঙ্ক নিয়ে প্রায় আধা ঘন্টা যুদ্ধ করলাম, 45 মিনিট যুদ্ধ করেছি, একটাও মিলে না। পরে আমি চিন্তা করে দেখলাম যে সবগুলা নিয়ে চেষ্টা করে লাভ নাই, যে কোনো 2-3টে নিয়ে পরিশ্রম চালায় যায়। পরে অনেক কষ্টে, শেষে বোধহয় আমার কাছে আধা ঘন্টা ছিল, অনেক কষ্টে 2টা মিলাই আর আরেকটার হাফ মিলাই,
আর দুইটা আমি সারেন্ডার টাচই করিনি, আর যে পারতেছি না বাদ। পরে ওই পরীক্ষা আমার মনে আছে আমি 62 পেয়েছিলাম। তো এগুলো যে করতাম ওগুলো এখন আমার কিছুই মনে নাই, এক নাম্বার কথা। কিন্তু এগুলো কেন করতাম, এই অঙ্ক কেন করতেছি, কেন মুখস্থ করতেছি, এইটা আমি আসলেই বুঝতাম না, মানে আমি এটা আসলেই বুঝতাম না। কিন্তু এখন তুমি কিন্তু চাইলে বুঝতে পারবা। তুমি এই অঙ্কটা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো, ও বলবে যে এই অঙ্কটা এইভাবে এইভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। এই যে লেখচিত্র, এই যে ফাংশন, এইগুলো আমাদের শিক্ষকরা জাস্ট অঙ্ক করানোর কথা করাইছে, কিন্তু এগুলো যে বাস্তব দুনিয়ায় প্রতিনিয়ত আমরা কাজে লাগাই, এই যে কম্পিউটারটা, এই যে কোডিংগুলোতে যেসব কাজে লাগে, এটা যদি রিয়েলাইজ করতে পারতাম তাহলে হয়তোবা এটা করতে খুব বেশি ভালো লাগতো। তো তারপরেও আমি 6 থেকে 10 বা 12 পর্যন্ত আমার একজন স্যার, 11-12 তো প্রাইভেট পড়িনি, আমি যেহেতু রাজুক কলেজে ছিলাম, কিন্তু 6 থেকে 10 আর 11-12 যখন বাড়ি যেতাম, স্যার আমাকে মাঝে মাঝে অঙ্ক করাতে আসতো আর কি। তো ওই স্যার, তারপরে আমি স্যারকে প্রশ্ন করতাম, আমি প্রশ্ন খুব করতে পছন্দ করি। তোমাদেরকে এখন ক্লাসে কম প্রশ্ন করি, কিন্তু আমার সাথে কেউ যদি আড্ডা দেয় আমি ওকে প্রচুর প্রশ্ন করি। তো স্যারকে আমি প্রচুর প্রশ্ন করতাম যে স্যার এই অঙ্কটা যে আমি করতেছি এটা বাস্তব জীবনে কী কাজে লাগবে, মানে আমি এটা কেন পড়তেছি, আমার কাছে এই প্রশ্নটা হতো যে এই প্রশ্নটা পড়ার কারণটা কি। তারপর স্যার আমাকে মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু ওই উত্তরটা আমি ভিজুয়ালাইজ করতে পারতাম না, কারণ টেকনোলজি বা ওই জিনিস তো দেখার সুযোগ ছিল না। এখন আমি মাঝে মাঝে আমার ছোটোবেলায় মনে যে প্রশ্নগুলো আসতো, এখন কিন্তু আমি নিয়মিত সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি, ঠিক আছে। এবং আমি এখন চ্যাট জিপিটিকে মাঝে মাঝে আমার মনে যত প্রশ্ন আসে সব করি, এবং আমার জ্ঞান পিপাসাকে মিঠাই। তো এই যে টিস্যু কালচার, এইটা করবো কেন, এটা প্রয়োজনীয়তা দুনিয়াতে আসলো কেন, তুমি যদি এইটা না জানো তোমার কিন্তু ওই জিনিসটা শিখতে মনে চাইবে না। তো তুমি এখানে তাকায় দেখো, তো টিস্যু কালচার কেন, আমরা টিস্যু কালচার কেন করি, এবং এই যে টিস্যু কালচার কেন করি ভাইয়া, এই কেন করিটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাস্ট এইটা এখনই পড়াবো না, টিস্যু কালচার টপিকটা পড়ানোর পরে এই টপিকটা পড়াবো। শুধু এইটুকু বলে দেই যে দেখো, ওই যে একটা তো তোমাকে আগেই বললাম যে একটা প্রাচীন উদ্ভিদ, এমন উদ্ভিদ যে উদ্ভিদটা দুনিয়াতে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় উদ্ভিদ, এই উদ্ভিদটা দুনিয়াতে আর নাই, এইটাকে টিকায় রাখতে হবে, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে চাইলেও টিকায় রাখা সম্ভব হচ্ছে না, সেই উদ্ভিদগুলো টিস্যু কালচার করা হয়। সেই উদ্ভিদগুলোর টিস্যু কালচার, সেই উদ্ভিদগুলোর টিস্যু কালচার করা হয়। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, তাকায় দেখো, অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ, কতগুলো, 12-15টা কারণ আছে। রোগমুক্ত উদ্ভিদ তৈরি করা, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, চারা উৎপাদন, ভ্রূণ কালচার। তো অনেকগুলো কারণ আছে যেটা টিস্যু কালচারে কাজে লাগানো হয়। তো কাজে লাগানো হয় কেন সেইটা, তো এই যে আমরা এখন টপিকটা পড়বো টিস্যু কালচার কিভাবে করা হয়। প্রশ্ন আসবে দুইটা, এক, টিস্যু কালচার, টিস্যু কালচার থেকে প্রশ্ন আসবে দুইটা, টিস্যু কালচার পদ্ধতি। একটা আসবে গ নাম্বারে আসবে পদ্ধতিটি বর্ণনা করো চিত্রসহ, যেটা আমরা এখন পড়ব। আর ঘ নাম্বারে আসবে এই পদ্ধতিটার গুরুত্ব। খেয়াল করো, তোমাদের যাদের কলেজে পরীক্ষা হবে, হয় এইটা আসবে না হয় এইটা আসবে, দুইটাই একসাথে আসার সম্ভাবনা কম, কারণ সাধারণত পরীক্ষায় এইভাবে আসে। টিস্যু কালচার যদি গতে আসে তাহলে ঘতে আসে ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি, ওই যে আরেকটা, ঘতে আসবে ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তির গুরুত্ব। আর যদি এইটার গুরুত্ব আসে, যদি টিস্যু কালচারের গুরুত্ব আসে, তাহলে চিত্রসহ বর্ণনা আসবে ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তির, ঠিক আছে। তো কেউ যদি মনে করো যে শুধুমাত্র একটা পড়ে যাব, তাহলে হবে না, এটাও পড়তে হবে, গুরুত্ব যেটা আমরা একটু পরে যে 15টা পয়েন্ট সেটাও পড়তে হবে, দুইটাই আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে দুইটাই প্রশ্ন আসতে পারে আলাদা আলাদাভাবে। সো একটা হলো পদ্ধতি, কিভাবে টিস্যু কালচার করা হয়, এই ছবিটা আঁকতে পারতে হবে, এই ছবিটা আঁকতে পারতে হবে। আর আর এই 15টা পয়েন্ট শিখতে হবে যাতে পরীক্ষায় আসলে লিখতে পারি, ঘাটাঘাট রিভাইজ দিয়ে লিখতে পারি। চলো, টিস্যু কালচার পদ্ধতি দ্রুত দ্রুত পড়ে ফেলি, চিন্তা করে কিছু না, খুবই সহজ, খুবই সহজ। তুমি জাস্ট ছবির দিকে তাকাবা, ছবির দিকে দেখা মাত্র বুঝবা, আর অলরেডি মেইন আইডিয়া দিয়ে দিছি।
তোমরা এখন দেখা মাত্র বুঝে যাবা, শুধুমাত্র কয়েকটা লাইন পড়তে হবে, কয়েকটা বেসিক আইডিয়া পড়তে হবে, ওই লাইনের বেসিক আইডিয়াগুলো হয়তো বা তোমার কাছে নতুন মনে হবে, বাকি সবই তোমরা সহজেই বুঝো। দেখো চলো শুরু করি। সবাই রেডি? এটা কিন্তু পরীক্ষায় আসবে, সবাই বলো রেডি কিনা। ওই ব্যাপারে সবাই রেডি? ওকে, সো দেখো আমরা মনে করো এই গাছটা টিস্যু কালচার করব, তো লিখাই আছে এই টবে লাগানো গাছটার নাম মাতৃ উদ্ভিদ। তো তুমি একটা জিনিস খেয়াল করো, শুরুতে একটা টবে লাগানো গাছ, আমরা যখন শেষ করব দেখো টবে লাগানো গাছ, তাই না? পরবর্তীতে এই গাছটাকে মাটিতে লাগাই দেওয়া হয়েছে। তার মানে তুমি ছবিটাতে যখন খেয়াল করবা, একটা টব এখানে, এখানে আরো 2-3টা টব এঁকে দিলা, দেখতে পাচ্ছি? তো টব দিয়ে শুরু করলাম, বানানোর পর আবার টবে ফেরত আনি, দিন শেষে মাটিতে লাগাবো। তো এই গাছটাকে এখানে দেখো আলটিমেটলি আনা হয়েছে। ওকে, তো তারপরে দেখো এইখান থেকে কি নিলাম, কিছু টিস্যু নিলাম, টিস্যুটার নাম কি এক্সপ্লান্ট। টিস্যুটা তুমি ইচ্ছা মতো আঁকলা, এটা কেউ আঁকতে পারবে না যদি আমাকে কেউ বলে, আমি বিশ্বাস করব না। এরপর তুমি ওইটাকে কোথায় নিলা, তুমি ওইটাকে মিডিয়ামে নিলা, এটা একটা টেস্ট টিউব, টেস্ট টিউব বলবো না আমরা এটাকে, ধরো টিউব বললাম, এটাকে আমরা বলবো কালচার মিডিয়াম। এটাকে আমরা কি বলবো, কালচার মিডিয়াম, মিডিয়াম মানে মাধ্যম, কালচার মিডিয়ামে এটাকে স্থাপন করলাম। এই যে টিস্যুটাকে স্থাপন করলাম, এই টিস্যুটা আস্তে আস্তে বড় হলো, এই যে বড় হলো, এই বড় হওয়াটাকে বলা হয় ক্যালাস। কি বলা হয়? ক্যালাস সৃষ্টি। তাহলে স্থাপন করার পর কি তৈরি হলো, ক্যালাস তৈরি হলো, ক্যালাস। ক্যালাস শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, তবে ওই ক্যালাস ইংরেজিতে আছে, আমি জানি না তোমরা পরিচিত কিনা। ক্যালাস মানে হলো উদাসীন, এরকম একটা শব্দ আছে, ক্যালাস মানে উদাসীন। তো সেইটার সাথে এইখানে একটা মিল আছে, ক্যালাস মানে উদাসীন, ওই জিনিসটার সাথে এইখানে একটা মিল আছে। কি মিল আছে? উদাসীন মানে যার দিক বেদিক নাই, যার কোনো ঠিক ঠিকানা নাই, ও উদাসীন। এই যে দেশে একটা এত বড় কিছু হয়ে গেল, ও উদাসীন, ওর পৃথিবী নিয়ে যা হচ্ছে হোক, কোথায় সরকার পড়তেছে পড়ুক, কোথায় বন্যা হচ্ছে হোক, কোথায় আন্দোলন হচ্ছে হোক, ওর কোনো দিক বিদিক নাই। তো এইটারও এইখানে যে ক্যালাস, এই যে টিস্যুটা দিলাম, এই টিস্যুটা যে গ্রোথ হলো, এই এই ক্যালাস মানে হলো যার কোনো দিক বিদিক নাই। তার মানে এই টিস্যুটা কোষগুলো বিভাজিত হবে, বিভাজিত হয়ে এমনভাবে বিভাজিত হবে যেটা একটা কোষ খণ্ড, তুমি আলাদা করতে পারবা না কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা। ক্যালাসের মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যালাস। ক্যালাস মানে হলো একটা পিণ্ড। আমরা যেমন আটার ময়দা করি, সরি আটার ময়দা কি বলতেছি এটা, আমরা যেমন ময়দা দিয়ে বা আটা দিয়ে যখন রুটি তৈরি করি, রুটি তৈরি করার আগে আমরা খামির তৈরি করি না? তো আমাদের এলাকায় এটাকে খামির বলে, খমির বলে, আমি জানি না তোমাদের এলাকায় কী বলে। তো ওটার যেমন কোনো নির্দিষ্ট আয়তন আকৃতি নাই, বা কোনো নির্দিষ্ট আকৃতি নাই, এই ক্যালাসেরও নির্দিষ্ট কোনো আকৃতি নাই, এটা কোনটা থেকে মূল, কোনটা থেকে পাতা, কোনটা থেকে কাণ্ড তৈরি হবে জানা যায় না, সেজন্য এটাকে বলা হয় ক্যালাস। তাহলে ক্যালাস তৈরি হলো, এই ক্যালাস আরও কয়েকদিন রেখে দেওয়ার পর নিচ থেকে তৈরি হবে মূল, উপর থেকে তৈরি হবে পাতা, মাঝে তৈরি হবে কাণ্ড, এটাকে বলা হচ্ছে চারার তৈরি। যখন মূল তৈরি হয়ে যাবে তখন তুমি তাকে আরেকটা মিডিয়ামে স্থানান্তর করবা। তোমরা যারা কখনো ধান চাষ করতে দেখেছো, তোমরা দেখবা যে প্রথমে কিন্তু ধানের বীজ ফেলে একটা ছোট্ট জমির মধ্যে অনেকগুলো ধান গাছ তৈরি করা হয়, চারা ধান গাছ। পরবর্তীতে এই চারা ধান গাছগুলোকে কিন্তু মেইন জমিতে লাগানো হয়। তোমরা কি এটা জানো? তোমাদের কি এটা জানা আছে যে প্রথমে যে বীজ ফেলে প্রথমে একটা ছোট্ট জমিতে অনেকগুলো ধানের চারা তৈরি করা হয়, তারপর ধানের চারাগুলো এইটুকু হয়ে গেলে সেটাকে মেইন জমিতে লাগানো হয়, এতে ধান গাছটা বড় হয়, পুষ্টি ভালো হয়, ধান গাছটা মোটা হয় মাটি চেঞ্জ করে দিলে। তো এখানেও তাই, চারা তৈরি হয়ে গেল, আমরা তাকে নতুন মিডিয়ামে মূল সৃষ্টির জন্য নতুন মিডিয়ামে স্থানান্তর করলাম। যখন এখানে চারা তৈরি হয়ে গেল, মূল সৃষ্টির জন্য নতুন মিডিয়ামে স্থানান্তর করলাম। এরপর মূল তৈরি হলো, আস্তে আস্তে বড় হলো, তারপর টবে দিয়ে দিলাম, এরপর প্রাকৃতিক পরিবেশে দিয়ে দিলাম। এই তো, এই ছবিটা আঁকার জন্য কারো কোনো লিওনার্দো দা ভিঞ্চির বা জয়নুল আবেদিনের আত্মীয় হওয়ার কোনো দরকার নাই।
এইটা যে কেউ দেখা মাত্র আঁকতে পারবে। এবং এখানে আমি ছবি আঁকার সময় চিন্তা করিনি ছবিতে মোট কয়টা উপাদান, ছবিতে মোট 8টা উপাদান বা 9টা, 5টা টেস্ট টিউব, 2টা টপ, একটা টিস্যু, একটা বড় গাছ। এই তো টেস্ট টিউবগুলো সবগুলো একই সাইজের। বুঝাতে পারলাম? তো এই তো ভাইয়া, তাহলে বেসিক আইডিয়া এইটা। তো তোমরা বলতে পারো যে ভাই এটাতে আর জানার কি আছে, নিলাম, নিয়ে কালচার মিডিয়ামে নিলাম, নিয়ে আস্তে আস্তে গাছ তৈরি হইলো, এক কালচার থেকে আরেক কালচারে নিলাম, নিয়ে বড় হইলো, টবে নিলাম, মাটিতে লাগাই দিলাম। ব্যাপারটা এক্স্যাক্টলি তাই, ব্যাপারটা আসলেই তাই। এখানে আসলে তেমন কিছু জানার নাই। ছোট ছোট দুই একটা বিষয়ে জানার আছে, যেই জিনিসটাতে আমরা এখন ফোকাস করব। এই যে এইরকম করলে তো দিন দুনিয়ার সবাই ভাই টিস্যু কালচার করতে পারতো, তুমি কালকেই টিস্যু কালচার করতে পারতা। এরকমই যদি হতো, আগামী কালকেই তুমি গাছের একটা ছোট্ট কোষ নিলে, নিয়ে এরকম নিয়ে নিলে, হয়ে গেল। তো ভাই এটা তো সবাই আমরা করতে পারি না। পারি না কারণ কিছু জিনিস জানতে হবে। কি কি? এক হলো এই যে মিডিয়াম, এই কালচার মিডিয়ামটা কি, এই কালচার মিডিয়ামটাকে যে বিশেষ পরিবেশে পাঠানো হয়, সেই বিশেষ পরিবেশটা কি, এবং এই পুরো জিনিসটাকে জীবাণুমুক্ত করার জন্য আমরা কি কি করি, এই তথ্যগুলো তুমি যদি জানো, তাহলে এই জিনিসটা এতটাই সহজ। তো এই যে সহজ জিনিসটার এই কয়েকটা পয়েন্ট আমরা চলো খালি জেনে যাই। তাহলে 1 নাম্বার কি? মাতৃ উদ্ভিদ নির্বাচন, যেখান থেকে আমরা এক্সপ্লান্ট নিব। এটা রিডিং পড়লেই পারবা, তোমার যেই উদ্ভিদটা দরকার তুমি সেইটাই ব্যবহার করবা। বুঝাতে পারলাম? ঠিক আছে। তো এখানে এমন কিছু দেওয়া নাই, এটা রিডিং পড়লে এই অংশটুকু তুমি পেরে যাবা। ওকে, এরপর কি করবা? তুমি কালচার, এইটা গুরুত্বপূর্ণ। দেখো, যে কোনো জমির মধ্যে ধান চাষ করলে কিন্তু ধান হবে না, তাই না? বা যেমন বাংলাদেশ বা এই ভারতীয় উপমহাদেশকে কিন্তু খুবই বলা হয় যে ফ্যান্টাস্টিক। আমাদের দেশ এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে কি পরিমাণ ধান হয়, কি পরিমাণ শস্য হয়, সারা পৃথিবী কিন্তু এরকম, পৃথিবীর সব জায়গায় কিন্তু এরকম না, তাই না? রাশিয়ায় যেই জায়গায় ঠান্ডা, সেই জায়গায় কি চাইলেই তুমি চাষ করতে পারবা? পারবা না। অ্যান্টার্কটিকায় কি পারবা? পারবা না। আফ্রিকার যে জায়গাগুলো মরুভূমি, যে জায়গায় পানির পটা নাই, সেই জায়গায় কি তুমি চাইলেই ধান চাষ করতে পারবো? ওই জায়গায় কিন্তু মাটি আছে। মাটি থাকার অর্থই কিন্তু ওখানে গাছ জন্মাবে না, প্রপার পরিবেশটা লাগবে। তো এই যে মিডিয়াম, এই মিডিয়ামটা কিভাবে, কালচার মিডিয়াম কিভাবে তৈরি করা হয়, সেইটা আমরা শিখব। তো হোয়াট ইজ কালচার মিডিয়াম? দেখো, উদ্ভিদের পুষ্টি এবং বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন হয়, সব কিছুকে দিয়ে এই মিডিয়ামটা তৈরি করা হয়। এই মিডিয়ামে কিছু থাকে মুখ্য উপাদান, যেগুলো লাগবেই, যেগুলো ছাড়া চলবে না। আর কিছু থাকে গৌণ উপাদান, যেগুলো না হলেও চলবে, তবে থাকলে ভালো হয়। বুঝতে পারলাম? এছাড়া গাছের বৃদ্ধির জন্য ভিটামিন, 2 থেকে 4% সুক্রোজ, সুক্রোজ মানে চিনি, ফাইটো হরমোন, ফাইটো মানে গাছ, গাছের হরমোনের নাম ফাইটো হরমোন, এইগুলা মিডিয়ামে দিতে হয়। আর মিডিয়ামটাকে জমাট বাঁধানোর জন্য, মিডিয়ামটা যাতে একদম পানির মতো তরল না হয়, মিডিয়ামটা যাতে জেলির মতো, তোমরা সবাই জেলি চেনো, জেলির মতো থকথকে হয়, জেলির মতো কিছুটা শক্ত হয়, সেই জন্য জমাট বাঁধার উপাদান দিতে হয়, সেটা নাম হলো অ্যাগার। এটা মুখস্থ করবা। জমাট মিডিয়ামকে জমাট বাঁধানোর জন্য কি দিতে হয়? অ্যাগার। এটা মেশাতে হয়। এগুলো মিশাইলে মিডিয়াম তৈরি হয়। যেই মিডিয়ামের মধ্যে শুধুমাত্র মেইন প্রাথমিক উপাদানগুলো থাকে, সেটাকে বলে বেজাল মিডিয়াম। মানে একদম বেজাল, মানে সবচেয়ে কমন নর্মাল বেজাল মিডিয়াম। এই বেজাল মিডিয়ামের পিএইচ থাকে 5.5 থেকে 5.8 মধ্যে। তাহলে একটা মিডিয়াম, তোমরা বলতে পারো যে ভাইয়া এই মিডিয়ামগুলো দেখতে কেমন হয়? আপনি তো পড়াচ্ছেন, কিন্তু ভাইয়া এগুলো দেখতে কেমন হয়? তোমরা চাইলে দেখতে পারো একটা, এই যে তাকায় দেখো কি সুন্দর, এই যে দেখো, দেখতে পাচ্ছ? দিস ইজ এ টিস্যু কালচার টিউব, বইয়ের ছবিটা। এই যে এটা কিন্তু পুরোপুরি পানির মতন, এটা জেলির মতো থকথকে। এইখানে এই যে কোষ থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে, এক একটা এক এক কালার করা হয়েছে। তো এইটা হলো কালচার মিডিয়াম। এই জিনিসটুকুর নাম হলো কালচার মিডিয়াম। কি সুন্দর, তাই না? দেখেই বোঝা যাচ্ছে এটা বিদেশ, এটা বাংলাদেশ হওয়া সম্ভব না। বাংলাদেশিদের এই যে এটা একটা কালচার মিডিয়াম, এই যে দেখো, এই যে এইটা যাতে একটু থকথকে হয়, এটার সাথে অ্যাগার মেশানো হয়, এটার সাথে অ্যাগার মেশানো। তোমরা যদি এগুলো দেখতে চাও,
তোমরা যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেই হবে, যারা ময়মনসিংহে আছো তারা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে গেলেই তোমরা, যদি ওখানকার শিক্ষকরা বা আপু ভাইয়ারা তোমাদেরকে অ্যালাউ করে, তোমরা চাইলে দেখতে পাবো, ওরা এগুলো নিয়ে কিন্তু কাজ করে, নিয়মিত কাজ করে। সো এই যে দেখতে পাচ্ছি, সো এইটা তুমি চাইলে করতে পারবা না তা না, তুমিও করতে পারবা, জাস্ট তোমাকে কিনতে হবে, কালচার মিডিয়ামের উপাদানগুলো কিনতে হবে, এগুলো কিনতে পাওয়া যায়, এমন না যে এগুলো বিদেশ থেকে আনাইতে হবে, তুমি চাইলেই কিনতে পারবা। এই যে টেস্ট টিউবের মধ্যে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, দিস ইজ, এটার মধ্যে এগার মিশানো হয়েছে যাতে একটু ব্যাপারটা ঘন হয়, ব্যাপারটা যাতে একদম তরল না হয়। তাহলে দ্যাটস ইট, আমরা কত কি শিখে গেলাম। এই যে দেখো কতগুলো কিছু কালচার করছে, এগুলো কিন্তু খেয়াল করো, কোনোটাই কিন্তু মাটির মধ্যে হচ্ছে না, তুমি তাকায় দেখো, তুমি তাকায় দেখো, কোথাও কিন্তু মাটি ব্যবহার করা হচ্ছে না, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন দ্য মিডিয়াম, স্পেশাল কেমিক্যাল, ফাইটো হরমোন, তাই না, এগারের মিশ্রণে, তাকায় দেখো মাটি ছাড়াই কিন্তু বেঁচে উঠছে, দেখতে পাচ্ছি কি সুন্দর। তাহলে কি সুন্দর তোমরা বললা জিনিসটা বিউটিফুল, হ্যাঁ জিনিসটা বিউটিফুল। এখন এই বিউটিফুল জিনিসটা বিউটিফুল থাকবে না যদি এইগুলার মধ্যে জীবাণু ঢুকে যায়, এই পুরো কারণ, এক নম্বর তো এরা মাটির মধ্যে নাই, আর দুই নম্বর তুমি কয়েকটা মাত্র কোষ নিচ্ছ, সেই কোষগুলোর উপরে কত প্রেশার, কয়েকটা কোষ থেকে পুরো একটা গাছ হয়ে ওঠার কত প্রেশার, এর মধ্যে এর মধ্যে যদি এর মধ্যে যদি তোমার জীবাণু ঢুকে, তাহলে ভাই এই প্রচেষ্টা সফল হবে না। সেজন্য আমাদের লক্ষ্য থাকে প্রচেষ্টাকে জীবাণুমুক্তকরণ, দেখো লিখাই আছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ, জীবাণুমুক্তকরণ বা নির্বীজ, কোনো সকল ধরনের জীবাণু, বীজ বলতে এখানে জীবাণুর বীজকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি ইন্ডিয়ান টিভি চ্যানেল দেখে থাকো বা ইন্ডিয়ান কোনো বই টই পড়ে থাকো, আমরা যেটাকে বলি জীবাণু, তোমরা জানি না, যারা কলকাতা ফলো করো দেখবা ওরা বলে বীজাণু। এই বিষয়ে সত্যজিৎ রায়ের একটা ফ্যান্টাস্টিক মুভি আছে, বাংলাদেশে পলিথিনে করা হয় না, পলিথিনে করা হয় না, পলিথিনে তো ওই তোমার মাশরুম চাষ করা হয়, পলিথিনে করা হয় না। তো আমরা যেটাকে জীবাণু বলি, ওরা এটাকে বলে বীজাণু, হ্যাঁ বীজ অণু, আমরা যেটাকে জীবাণু বলি, এই দুটো, এই শব্দ দুটোতে কিন্তু এক বড় পার্থক্য আছে। তো ওই যে বীজাণুটাকে আমরা ওই জন্য বলতেছি নির্বীজ, এমন কিন্তু না যে গাছের বীজ, নির্বীজকরণ। নির্বীজকরণের ইংরেজিটা ফ্যান্টাস্টিক, নির্বীজকরণের ইংরেজিটা তোমাকে জানতে হবে, বইয়ের মধ্যে লিখে নাও, স্টেরিলাইজেশন। নির্বীজকরণের ইংরেজিটা হলো স্টেরিলাইজেশন, সবাই লিখে নাও, নির্বীজকরণের ইংরেজিটা হলো স্টেরিলাইজেশন। ওকে, ঠিক আছে, তাহলে স্টেরিলাইজেশন এটা লিখে ফেলো, ফ্যান্টাস্টিক, রাইট, এইটা পরীক্ষায় আসবে, দিস ইজ, এখানে দাও 100,000 স্টার, দাও 1000 স্টার। এখান থেকে এমসিকিউ আসবে। প্রথম প্রশ্ন, এই জিনিসগুলোকে টিস্যু কালচার পদ্ধতিতে নির্বীজ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? নির্বীজকরণ যন্ত্রের নাম অটোক্লেভ, যন্ত্রটার নাম কি? অটোক্লেভ। তাপমাত্রা কত? 121 ডিগ্রি। চাপ কত? 15 পাউন্ড। সময় কত? 20 মিনিট। তোমরা বলতে পারো জিনিসটা কি? জিনিসটা চোখে দেখলেই হয়ে গেল, এটা একটা ওভেন মেশিন, আর কিছুই না। তোমাদের প্রত্যেকের বাসায় অটোক্লেভ ওভেন আছে, তো এটা একটা ওভেন মেশিন, ওভেনে যেরকম খাবার গরম হয় এইটাও এরকম। এইটার মধ্যে টেস্ট টিউবটাকে ঢুকাবা, ঢুকায় ওখানে দিয়ে দিবা, কি দিয়ে দিও, কতক্ষণের জন্য দিবা? 20 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ, এইটা মুখস্থ রাখতে হবে ভাই। ওভেন মেশিন তো বুঝতে পারলা, তাপমাত্রা কত থাকবে? 121 ডিগ্রি। সময় কত থাকবে? 20 মিনিট। চাপ কত দিবা? 15 অ্যাটমসফেয়ার। এই যে তিনটা শব্দ, বাকি জীবন মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, আপ টু অ্যাডমিশন বলে দিলাম, অ্যাডমিশন পর্যন্ত এই তথ্য আসবে, ব্রেনের মধ্যে ঢুকায় রাখবা। তাহলে আমরা এই যন্ত্রটাতে ঢুকাইলে এই টেস্ট টিউবের মধ্যে থাকা জীবাণু প্লাস গাছের মধ্যেও যদি কোনো জীবাণু থাকে তাহলে সবটুকু মারা পড়বে। এরপর তুমি জীবাণুমুক্ত করার পর তুমি ওটা কালচার মিডিয়ার মধ্যে স্থাপন করবা।
কালচার মিডিয়ামে স্থাপন করার সময় কালচার মিডিয়ামে ওদেরকে কোন আলোর মধ্যে রাখবা? দেখো 3000 থেকে 5000 লাক্স, তাপমাত্রা কত? 17 থেকে 20। ইচ্ছা মতো রাখলে হবে না। বাতাসের আর্দ্রতা কত হবে? 70 থেকে 75। পরীক্ষায় এগুলো পয়েন্ট আকারে দিবা, প্রচুর মার্ক পাবা। যে ভাই এত আলোর মধ্যে রাখবো, এত তাপমাত্রায় রাখবো, এত আর্দ্রতা, এটা মুখস্থ করতে হবে। এগুলো রাখা হয়। তাহলে শুরু করলা, এই যে তুমি তাহলে প্রথমে কি করলা? প্লান্টটাকে নিলা, নিয়ে অটোক্লেভ যন্ত্রে দিয়ে দিলা, জীবাণুমুক্ত করলা, জীবাণুমুক্ত করে এই জায়গায় দিয়ে দিলা। তারপর 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা, এত আলো এবং এত আর্দ্রতায় রেখে দিলা। রেখে দেওয়ার পর কি তৈরি হবে? ক্যালাস তৈরি হবে। বাকি পয়েন্টগুলো পানির মতো সহজ। এরপরে যে ক্যালাস তৈরি হলো, ক্যালাস মানে কি? অবয়বহীন, যেই কথাটা আমি বারবার বললাম, যার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। মন্ডর ইংরেজি হলো ক্যালাস। মন্ড মানেই ক্যালাস। এই ক্যালাস থেকে পরবর্তীতে অসংখ্য মুকুল তৈরি হবে। যখনই মুকুল তৈরি হবে, তারপর সেটা থেকে মূল উৎপাদক নতুন টবে স্থানান্তর করবা, সেখানে চারা তৈরি হবে, সেই চারাটাকে টবে নিবা, টব থেকে সেই চারাটাকে তুমি আলটিমেটলি পরিবেশ বা মাঠে নিবা। এই পড়া শেষ হয়ে গেল। যে এটা বুঝলো বুঝলো, যে এটা বুঝলো না, থ্যাংক ইউ সো মাচ। না বোঝার খুব একটা কারণ আছে বলে মনে হয় না। দ্যাটস ইট। ভাইয়া লাক্স মানে কি? একজন বলেছে ভাইয়া আলো, এখানকার লাক্স মানে কি? আলোক তীব্রতার একক লাক্স। কি বলো তোমরা, এটা জানো না কেন? আলোর তীব্রতার একক লাক্স। এই যে তোমরা আমাকে এত আলোকিত দেখছো, কারণ চারপাশে 2-3টা লাইট। এটার তীব্রতার একক, আলোর কত তীব্র সেটা যেই একক দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় লাক্স। ঠিক আছে? সো তাহলে আমরা এই তীব্রতার আলোর মধ্যে রাখবো। আলোটা কেন? ওই যে ফোটন, ফটোসিনথেসিস করার জন্য, সালোক সংশ্লেষণ করার জন্য। তাহলে প্রসেসটা কি সুন্দর মতো বুঝে গেল টিস্যু কালচারের। টিস্যু কালচারের আর কি কোনো ছবি দেখার সুযোগ আছে কিনা? এই যে কালচার মিডিয়ামগুলো কিনতে পাওয়া যায়। এই যে দেখো, আমি যেটা বললাম, দেখো যে পিউরিফাইড টিস্যু এগার, এগার কিনতে পাওয়া যায় বাজারে। এইটা দিয়ে দিলে, তারপর ওই যে মাত্র বললাম যে সুক্রোজ থাকে, এই যে সুক্রোজ, পিওর সুক্রোজ, দেখতে পাচ্ছ? ওই যে বললাম ফাইটো হরমোন থাকে, এই যে ফাইটো হরমোন, এই যে লেখা বেজাল মিডিয়াম। এই 4টা জিনিস তুমি এইভাবে ঢালবা, ঢেলে একটা কি তৈরি করবা? একটা মিডিয়াম তৈরি করবা। দেখতে পাচ্ছ এগুলো যে কিনতে পাওয়া যায়। তো এই তো ব্যাপারটা, এমন কিছু না, এগুলো অনেক কোম্পানি এটা তৈরি করে বিক্রি করে। এই যে এইটা হলো একটা, এই যে তাকায় দেখো, এ কি করবে? এই কালচার মিডিয়ামটা তৈরি করবে। এই জিনিসটা দিয়ে অল্প অল্প করে জিনিসগুলো নিবে, এই বোতলগুলো থেকে নিবে, নিয়ে একটা কালচার মিডিয়াম তৈরি করবে। দেখতে পাচ্ছি? এই যে এ কালচার, তোমরা এখন জাস্ট গুগলে ইউটিউবে ঢুকে কালচার মিডিয়াম টিস্যু কালচার লিখে সার্চ দাও, পেয়ে যাবা আইডিয়া কিভাবে তৈরি করা হয়, প্রসেস পেয়ে যাবা। কি সুন্দর সুন্দর, তাহলে আইডিয়া পেয়ে গেলাম। দেখতে পাচ্ছি? সো ফ্যান্টাস্টিক, তাই না? এইটাই বায়োটেকনোলজি। এখন প্রশ্ন হলো, তাহলে এটা গ নাম্বারের উত্তর শেষ। এটা গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, আসলে উত্তর করতে হবে। ঠিক আছে? কিন্তু এরপর প্রশ্ন আসবে এইটা, বাপরে বাপ, উদ্ভিদ প্রজনন, উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা বা প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি, এইটার সাফল্য কি কি আছে? ভাই রে ভাই, ইতিহাস লিখতে হবে। তো তোমরা অন্য সময় বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ, সেইটাতে যেমন ইচ্ছা মতো রচনা লিখতে পারো, এইটা কিন্তু চাইলেও অতটা রচনা লিখতে পারবে না, কারণ এটার ভিতরে পয়েন্টগুলো একটু টাফ, একটু কঠিন। যেমন দেখো, হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন। তো এটা তো বুঝতেই পারতেছো যে এইখানে যেই গাছের টিস্যু নেওয়া হবে, এই গাছগুলো তো হুবহু ওইটার মতোই হবে, কারণ ওর কাছ থেকে যেই কোষ নিছি কারোর সাথে তো আর মিশাই নাই, ওইটা থেকেই নতুন গাছ। তো হুবহু ওই গাছে ধরো একটা কলা ধরো একটা, তুমি থাইল্যান্ডে গেলা, থাইল্যান্ডে গিয়ে তোমার একটা থাইল্যান্ডের কলা খেয়ে প্রচণ্ড মজা লাগলো। এখন গাছটা তুমি কিভাবে নিয়ে আসবা? প্লেনে করে। তুমি ওই গাছের একটু টিস্যু সংরক্ষণ করে নিয়ে আসলা, দেশে এনে তুমি সেটাকে ওখান থেকে একটা গাছ করলা, একটা গাছ থেকে দুইটা, দুইটা করতে করতে তুমি একটা বাগান বানাইলা, বাংলাদেশে ছড়াই দিলা।
তাহলে হুবহু ওই কলাটাই তুমি বাংলাদেশে খাচ্ছ টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে। এটাই তার প্রমাণ। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, ঠিক আছে। আর কলার তো বীজও হয় না, তাই না? থুজা, সাগর কলা, এগুলা কিন্তু পরবর্তীতে টিস্যু কালচার পদ্ধতিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই যে কলার যে বীজ হয় না, এটা কিন্তু ভুল তথ্য। সো কলার কিন্তু তুমি যদি আজ থেকে 200-300 বছর আগের পৃথিবীতেও চলে যাও, 1700 সালের দিকেও তুমি যদি পুরো পৃথিবীতে ঘুরো, তুমি দেখবা যে পৃথিবীর সকল কলাতেই অনেক বেশি করে বীজ। তুমি যেই কলা বলো, সাগর কলা বলো, চিনি চাম্পা, মালভোগ, যেই কলাই চিনো, দেখবা যে অনেক বেশি বীজ। মানুষ আস্তে আস্তে দেখলো যে আরে কলার মধ্যে বীজ খেতে খুব বিরক্ত লাগে, কোন কলাতে বীজ কম। সবার আগে তারা যেগুলো কলার মধ্যে বীজ কম সেই কলাগুলোকে তারা খুঁজে বের করা শুরু করলো। খুঁজে ওই কলাগুলোর মধ্যে সংকরায়ন করে 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 বীজের পরিমাণ কমায় আনছে। গত 50-60-100 বছরে বীজযুক্ত কলা একদম কমে গেছে, বা গত 30 বছরে বরং। আজ থেকে 20 বছর আগেও বাজারে অনেক বেশি বীজযুক্ত কলা পাওয়া যেত, তোমাদের যখন জন্ম হয় নাই। কিন্তু এই মানুষ কিন্তু আস্তে আস্তে ফলমূলকে বীজ মুক্ত করে ফেলতেছে। এমন না যে প্রাকৃতিকভাবে হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষের চয়েস। ঠিক আছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শিহাব সাইকেল 4 শুরু হবে। এই সপ্তাহে আমরা শেষ করে ফেলার চেষ্টা করব। আজকে সোমবার, এই সপ্তাহেই সোম বুধ বৃহস্পতি বা কাল, হ্যাঁ সোম বুধ বৃহস্পতি জীব প্রযুক্তি শেষ করা হবে। কারণ এই চ্যাপ্টারে এর চেয়ে বেশি টাইম নেওয়ার কিছু নেই। তোমাদের সাথে আমার এই কথাই ছিল, এক সপ্তাহ আগেই শেষ করার কথা ছিল, কিন্তু যেহেতু শ্বসন সালোক সংশ্লেষণ অনেক বড়, শেষ করতে সময় লেগে গেছে। এই সপ্তাহে যেহেতু শনিবার ক্লাস হয়নি, সোম বুধ বৃহস্পতি এই চ্যাপ্টার শেষ করে ফেলা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এক সপ্তাহ গ্যাপ থাকবে, তারপরেই পরের সাইকেল শুরু হবে। এক্স্যাক্টলি, ওই জন্যই দুইটা মেগা এক্সাম হবে, একটা ওই চ্যাপ্টারের উপর আর একটা সাইকেল 3-এর উপরে মেগা এক্সাম। তারপরেই সাইকেল 4 শুরু করব ঘোষণা দিয়ে সবাইকে নিয়ে। ওকে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। বাকি পয়েন্ট রিডিং পড়লেই হবে। তারপর দেখো, রোগমুক্ত চারা উৎপাদন, এটা তো বুঝতেই পারতেছো তাই না? রোগমুক্ত করে নেওয়া হয় এবং দেখো এভাবে তুমি আলু আখের রোগমুক্ত চারা তৈরি করতে পারবা। তারপর তোমরা বলতে পারো যে ভাই এখানে শুধু এই দুইটাই কেন? এইগুলা যেগুলো ট্রাই করা হয়েছে বাংলাদেশে বা পৃথিবীতে, সেইটার উদাহরণ লেখা আছে। হয়তো বা চাইলে অন্য যে কোনো ফসল নিয়েও চেষ্টা করা যেতে পারে। না না রাইদা, শুক্রবারে নিব। ওকে, তারপরে দেখো একই কথা লিখছে আবার, চারা উৎপাদন, যে সকল উদ্ভিদের বীজ হয় না তাদের চারা কিভাবে দিবা। ওই যে ধরো তোমার ওই যে একটা কলা, ওই উদাহরণটাই, থাইল্যান্ডের ওই কলার বীজ হয় না, তাহলে তুমি চারা কিভাবে আনবা? তুমি সেটা টিস্যু কালচার করতে পারো। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। বিলুপ্ত প্রায় উদ্ভিদ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সেটাকে টিস্যু কালচার করে বাঁচায় রাখলা। ওকে, বুঝাতে পারলাম? আচ্ছা, এখন তুমি এখানে একটা শব্দ লেখা আছে, ভ্রূণ কালচার। ভ্রূণ কালচার মানে কি? আমরা তো বলেছি একটা গাছের যে কোনো টিস্যু, এটা একটা গাছ। এইটা একটা গাছ, এই গাছের, এই হলো গাছের ফুল, এই যে গাছের ফুল, এই ফুলের মধ্যে ডিম্বক, ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলে যায়, তখন এই ডিম্বাণুটা পরিণত হয় ভ্রূণে। তোমরা এটা জানো কিনা জানি না। তো এটাও তো গাছের একটা টিস্যু। চাইলে এই ভ্রূণটাকেও কালচার করা যায়, চাইলে ভ্রূণটাকেও গাছের যে কোনো টিস্যু তো কালচার করা যায়। তো এই জায়গায় দেখো, চাইলে ভ্রূণকেও কালচার করা যায়। বোঝাতে পারলাম? এবং এখানে আলটিমেটলি উন্নত জাত উদ্ভাবনে এই ভ্রূণ কালচার পদ্ধতির কথা প্রয়োগ করে। তোমরা এখান থেকে জাস্ট লিখবা যে উন্নত জাত উদ্ভাবনে ভ্রূণ কালচারকে ব্যবহার করা হয়। এইবার এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা 2বার মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলো। সংকর উদ্ভিদ, দেখো ফিউশন, সংকর উদ্ভিদে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। জিনিসটা কি ভাইয়া? জিনিসটা কি?
এইখানে দুটো কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা এই কোষের নিউক্লিয়াস, এইটা এই কোষের নিউক্লিয়াস। আমরা এই দুইটা কোষের এই নিউক্লিয়াসটাকে বের করে নিব, এরও নিউক্লিয়াসটাকে সরাই দিব, সরাই দিয়ে নিউক্লিয়াস ছাড়া বাকি জিনিসটুকুকে এক করে দিব। নিউক্লিয়াস ছাড়া বাকি জিনিসটুকে এক করে দিলাম। বাকি আর কি আছে? এর মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, এরও মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে। ধরো এইটা ছিল টমেটো, এটা ছিল আলুর কোষ, পটেটো। নিউক্লিয়াসের মিলন কিন্তু হলো না, শুধু নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটুকুকে বলে সাইটোপ্লাজম। দুইটা সাইটোপ্লাজমের মিলনের ফলে নতুন একটা কোষ তৈরি হলো। এই যে নতুন কোষটা পটেটো এবং টমেটোর মিলনে, এইটাকে বলা হবে পোমাটো, এইটাকে বলা হবে পোমাটো। এবং এই কোষটা থেকে যে গাছটার জন্ম হবে, আগে কি হইতো? এই যে একটা গাছ আর এই যে একটা গাছ, এটা হলো টমেটো গাছ। এই যে গাছের উপরে টমেটো ফলছে, আর এখানে এটা কি গাছ? এটা পটেটো গাছ, আলু, মাটির নিচে আলু ফলছে। এই যে নতুন গাছটা হবে পোমাটো, এই গাছটাতে কি হবে? ফ্যান্টাস্টিক একটা গাছ হবে। মাটির উপরে ফুলবে টমেটো, মাটির নিচে ফলবে পটেটো, টমেটো, পটেটো। তাহলে একই গাছে যখন তুমি দুইটাই পেয়ে গেলা, তখন এই গাছটার নাম হয়ে গেল পোমাটো। তোমরা বলতে পারো, ভাই এটা কি বাস্তব নাকি কল্পনা? ওরে, বাস্তবতা তোর কল্পনাকেও হার মানিয়ে গেছে দুনিয়াতে। এইটা অলরেডি বাস্তব, যদিও বাংলাদেশে খুব একটা করা হয় না, কিন্তু ভাইয়া চিন্তা করতে পারো যে একই গাছের মধ্যে টমেটো, একই গাছের মধ্যে আলু, কেমন লাগলো বলো তোমরা খালু? কৃষক চাষ করবে এক জমিতে, নিচে আলু উপরে টমেটো, ভাই রে ভাই, লাভে গুলগুলা, সেই না? কেমন লাগলো বলো? দেখতে পাচ্ছ? তাহলে এই গাছটার নাম কি রে ভাইয়া? এই গাছটার নাম হলো পোমাটো। টমেটো আর পটেটো মিলিয়ে হলো পোমাটো। একটা জায়গায় চাষ করবা, মাটির নিচ থেকে আলু তুলবা, উপর থেকে টমেটো ছেড়ে খাইয়ে নিবা। দেখতে পাচ্ছি এটা কলমের মতো না। না, কলমের মতো কেন? হাই হাই, কি বলে? এটা তো টিস্যু কালচার ব্যবহার করা হয়েছে। এই গাছটা তৈরি করলা, তৈরি করে এই গাছ, এই কোষটাকে প্রথমে তুমি কি করবা? ল্যাবরেটরিতে এইখান থেকে এইটার একটা কোষ নিবা, এইটার একটা কোষ নিবা, তারপর দুইটা নিউক্লিয়াস বের করে দুইটা কোষকে একসাথে যুক্ত করে বড় কোষ বানাবা। সেই কোষটা তারপর টিস্যু কালচার পদ্ধতিতে, মানে ওই কোষটা এই কোষটা, এই কোষ থেকে একটা গাছ বানাবা। সেই গাছটা তাহলে এরকম হয়ে গেল। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাতে সাইটোপ্লাজমের মিলন হয় বা প্রোটোপ্লাজমের মিলন হয়। তো যেহেতু এখানে সাইটোপ্লাজমের মিলন হয়, সাইটোপ্লাজমের মিলন ঘটিয়ে সংকর, আর সংকরের ইংরেজি হলো হাইব্রিড, সাইটোপ্লাজমের হাইব্রিড, এই জন্য এটাকে বলে সাইব্রিড। পোমাটো একটা সাইব্রিড উদ্ভিদ। সাইটোপ্লাজমের মিলন ঘটিয়ে টিস্যু কালচারকে কাজে লাগিয়ে এই গাছটা তৈরি করা হলো। এই গাছের কোষ তো তুমি পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না, এই পদ্ধতিতে এটাতে তৈরি করা হয়। দেখতে পাচ্ছ? বুঝাতে পারলাম? তাহলে কি সুন্দর মজাদার ব্যাপার। আমিও এটা যখন প্রথমবারের মতো দেখেছি, আমিও খুব অবাক হয়েছিলাম যে কী রে বাবা, এ আবার কেমন কথা। কিন্তু এটাই বাস্তব, বাংলাদেশে এখনো এটা চালু হয় নাই। কারণ বুঝতেই পারছো যে এটা চারাটা তো অপ্রতুল, এই চারাটা তো তোমার টিস্যু কালচার করে তৈরি করতে হয়, আর টিস্যু কালচারের মাধ্যমে কোনো কিছু তৈরি করতে তো ওটা লাখ লাখ অ্যামাউন্টে তৈরি করা যায় না। বোঝাতে পেরেছি? ঠিক আছে। একজন বলে যে ভাই নিউক্লিয়াস মিলালে কি এরকম হতো না? আমি এটা নিয়ে ফার্দার গবেষণা করিনি, তবে যেহেতু বোঝাই যাচ্ছে যে নিউক্লিয়াসকে অ্যাভয়েড করা হয়েছে, তার মানে নিউক্লিয়াস মিলাইলে হয়তো বা না, নিউক্লিয়াস দুইটার মিলন ঘটলে এরকম আসলে ঘটার সুযোগ ছিল না। হ্যাঁ, নিউক্লিয়াস মিললে হয়তো বা জিনিসটা, পুরো জিনিসটি পরিবর্তন হয়ে যেত। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস না মিলানোর একটা গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, সেটা হলো যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। ধরো পটেটোর নিউক্লিয়াসে থাকে 24টা ক্রোমোজোম, আর টমেটোতে থাকে ধরো আরও 22টা, দুইজন মিলে হয়ে গেল 46টা ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমগুলো নিশ্চয়ই গ্যাঞ্জাম করতো। সেই জন্য
সেই জন্য নিউক্লিয়াসের হিসাবটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই বাদ দেওয়া হয়েছে, আমি এটা নিয়ে ফার্দার গবেষণা করি নাই, বাট এই তো। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে গত বছরের আগের বছর, যে নিচের আলু এবং টমেটোর মিলনের যে সংকর যাচ্ছে এটার নাম কি? পোমাটো। চাইলে কিন্তু অনেকগুলো শব্দ এখান থেকে বানানো যায়। বোঝাতে পেরেছি অর্পিতা? বোঝাতে পেরেছি আয়েশা? দ্যাটস ফ্যান্টাস্টিক। ওকে, তো এখান থেকে আরেকটা এমসিকিউ আসবে পরের টপিক থেকে। রোগমুক্ত গাছ উৎপাদন করার জন্য মূলত উদ্ভিদের কোন কোষগুলো বা কোন টিস্যুটাকে শনাক্ত করা হয়? মেরিস্টেম। মেরিস্টেম মানে ভাজক টিস্যু। আমরা কিন্তু টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে পড়েছিলাম মেরিস্টেম মানে ভাজক টিস্যু। তো রোগমুক্ত মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারাগাছ সাধারণত রোগমুক্ত হয়। উদ্ভিদের শীর্ষ মুকুল এর অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। যদিও এই লাইনটা সম্পূর্ণ সঠিক না। উদ্ভিদের যে কোনো ভাজক টিস্যুকেই মেরিস্টেম বলে। উদ্ভিদের যে কোনো ভাজক টিস্যুকে মেরিস্টেম বলে, বাট এইখানে কালচার করা হয় যেই জায়গা থেকে, সেটা হলো উদ্ভিদের শীর্ষ মুকুল। একটা গাছের, ছোট্ট চারা গাছের একদম ওই মাথার যে মাথায় যেটা থাকে সেখান থেকে কোষটা নেওয়া হয়। তো এখান থেকে এমসিকিউ আসবে এই লাইনটা, কোথাকার কোন কালচারের উদ্ভিদগুলোকে রোগমুক্ত বেশি পাওয়া যায়। তুমি একটা ছোট্ট টিস্যু নিলা, টিস্যু নিয়ে অসংখ্য চারা, তোমার কাছে যদি অনেক পরিমাণে জিনিসপাতি থাকে তুমি চাইলে কিন্তু অনেক চারা উৎপাদন করতে পারবা। ঠিক আছে? ওকে, এখানে একটা লাইন দেওয়া আছে, সেটা হলো হ্যাপ্লয়েড উদ্ভিদ। এখানে একটা লাইন দেওয়া আছে, কি লাইন? তাকায় দেখো, এখান থেকে এমসিকিউ আসবে। হ্যাপ্লয়েড উদ্ভিদ, তোমরা আমাকে আগে খালি এইটুকু বলো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি বুঝো? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এইটুকু কি আমরা বুঝি? বেসিক আইডিয়াটুকু আছে? ওকে, যাই হোক, তো আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু ডিপ্লয়েড। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম। ডিপ্লয়েড মানে দুই জোড়া, ডাবল, দুই সেট। এক সেট 23টা, আরেক সেট 23টা, এখানে দুই সেট আছে। আর আমাদের যে শুক্রাণু বা ডিম্বাণু, তার মধ্যে কিন্তু মাত্র একটা সেট থাকে। তো এই শুক্রাণু ডিম্বাণু হলো হ্যাপ্লয়েড, আর আমাদের শরীরের দেহকোষগুলো হলো ডিপ্লয়েড। এখন এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এইটা নিয়ে তো বিজ্ঞানী ম্যান্ডেল কথা বলে গেছে, কিন্তু জিন তত্ত্বে আমাদের গবেষণা করার জন্য ভাইয়া, তুমি বিক্রিয়া করা বা আলটিমেটলি জিন তত্ত্বের অনেক গবেষণার জন্য আমাদের অসংখ্য এরকম হ্যাপ্লয়েড কোষ দরকার বা এরকম হ্যাপ্লয়েড উদ্ভিদ দরকার। কিন্তু পৃথিবীতে যতগুলো গাছ চারপাশে দেখো সবাই আমাদের মতো ডিপ্লয়েড। ওই গাছগুলার শুক্রাণু আর ডিম্বাণুগুলো শুধু হ্যাপ্লয়েড। কোনোভাবে যদি আমরা গাছগুলাকে হ্যাপ্লয়েড বানাইতে পারি, গাছগুলার দেহকোষটাকে হ্যাপ্লয়েড বানাতে পারি, সেইটা আমাদের জন্য একটা ফ্যান্টাস্টিক ঘটনা হবে। সেই গাছটা দিয়ে আমি গবেষণায় প্রচুর জিনিসপত্র ব্যবহার করতে পারবো। আমাদের চারপাশে যত গাছ আছে সবই ডিপ্লয়েড, কিন্তু কিছু যদি আমরা হ্যাপ্লয়েড বানাই ফেলতে পারি কিছু গাছকে, তাহলে ওইটার সাথে যে বিক্রিয়াগুলা, আমরা ফলাফলটা আমাদের গবেষণা কাজে অনেক বেশি কাজে লাগাতে পারবো। তো সেই জন্য তুমি একটা গাছের শুক্রাণু থেকে, শুক্রাণু বা পরাগরেণু, শুক্রাণুর অপর নাম বা শুক্রাণুর আগের ধাপের নামই তো পরাগরেণু। তুমি যদি পরাগরেণু কালচার করো, তাহলে সেইখান থেকে যে গাছটা তৈরি হবে সেটা হবে হ্যাপ্লয়েড। এইটাই বলা হয়েছে পরাগরেণু বা পরাগধানী কালচার তুমি যদি করো, সেখান থেকে কিছু হ্যাপ্লয়েড, আজকে ফার্স্ট ক্লাস কাজী বেলাল, আজকে ফার্স্ট ক্লাস, সেখান থেকে তুমি হ্যাপ্লয়েড গাছ তৈরি করতে পারবা, যেটা দিয়ে পরবর্তীতে প্রচুর গবেষণা করতে
সেখান থেকে প্রচুর গবেষণা করতে পারবা। তো দেখো এইটাই লেখা হয়েছে, পরাগ রেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো। অ্যান্ড্রোজেনিক মানে পুরুষ, অ্যান্ড্রয়েড মানেই পুরুষ, অ্যান্ড্রো মানে পুরুষ, আর পরাগ রেণু পরাগধানী তো পুরুষের থাকে। বোঝাতে পারলাম? এইগুলো কেন চাষ করব? এইগুলা উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, গবেষণার কাজে, গবেষণার কাজে, গবেষণার কাজে এগুলা খুব গুরুত্বপূর্ণ। বোঝাতে পেরেছি? তো কিছু কিছু গোত্রের পোয়াসি, সোলানেসি, ব্রাসিকাসি, এদের এরকম হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে পরবর্তী গবেষণা করার জন্য। এইগুলা করে কিন্তু আমরা চাষবাস করি না, আমরা এইটা করে গবেষণা চালাই, আমরা এইটা করে গবেষণার জন্য এটা করা হয়। জাস্ট এই লাইনটা অনেকে এখানে অনেকটুকু বুঝে না, অনেকে সেইটা ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, রাইট। বাকি যে পয়েন্টগুলো আছে ঘাটাঘাট দেখে নাও। এই জায়গায় একটা কথা লেখা আছে, সেটা হলো, তাহলে কি কি পয়েন্ট পড়লাম? সবার আগে এইটুকু বলো, একজন বলেছে ভাই মেরিস্টেমটা বুঝিনি। মেরিস্টেম মানেই ভাজক টিস্যু, এটাতে বোঝাবুঝির কিছু নাই। তুমি ভাজক টিস্যু থেকে যদি কালচার করো সেটা রোগমুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর উদ্ভিদের একটা ছোট গাছের, এটা একটা ছোট চারা গাছ, এই শীর্ষ মুকুল, এইখানকার ভাজক টিস্যুটা সবচেয়ে বেশি রোগমুক্ত, এই কথাটাই বলা আছে। ও এই পয়েন্টটা বুঝে নাই, একজন ওয়েব অ্যাপে প্রশ্ন করেছে, ওকে উত্তর দিয়ে দিলাম। ওকে ওকে, এরপর এখানে দুটো লাইন দেওয়া, হেডলাইনের দিকে তাকায় দেখো। ভাই একটু তাকাও, জিনিসটা দেখো। এই টিস্যু থেকে আমি এইখান থেকে চারজনকে তৈরি করলাম, এরা দেখতে হুবহু এক। এরা যেহেতু দেখতে হুবহু এক, এদেরকে আমি বলবো ক্লোন। এটা ছিল এক্সপ্লান্ট, এখান থেকে এদেরকে আমি তৈরি করলাম। কিন্তু এরা হুবহু একই, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এর এখানে একটু এরকম, এর এখানে একটু এরকম, এর এখানে একটু এরকম, এর এখানে একটু এরকম। কিন্তু তুমি যদি মোটা দাগে বলো, তুমি যদি মোটা দাগে বলো, তাহলে পুরো জিনিসটা এরই কপি, সবগুলোই ক্লোন। ক্লোন হওয়ার পরেও একটু আলাদা, এই যে প্রত্যেকে একে অপরের চেয়ে একটু আলাদা, এইটাকেই তো বলে ভ্যারিয়েশন। আমরা বলি না যে ভাই এই কাপড়টা একই ডিজাইনের আলাদা ভ্যারাইটি দেখান, তো এইটাকে বলে ভ্যারিয়েশন বা প্রকরণ। তো এইটাকে বলে ক্লোনাল ভ্যারিয়েশন। ক্লোন তৈরি হয়, দ্যাটস ট্রু, কিন্তু তারপরও সেখানে কিছুটা ভ্যারিয়েশন হতে পারে পরিবেশের কারণে। ও যেই পরিবেশে বড় হচ্ছে, প্রত্যেকে তো আলাদা আলাদা টেস্ট টিউবে বড় হচ্ছে, সেই পরিবেশের কারণে একটু এদিক সেদিক হতে পারে, এইটাকে বলে ভ্যারিয়েশন। এখন এইটা যদি দেহকোষ থেকে তৈরি করা হয়, দেহকোষ, উদ্ভিদের দেহকোষ থেকে নেওয়া হলো, তাহলে সেটাকে বলা হবে সোমা। দেহকোষের অপর নাম সোমা, সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। আর যদি এটা উদ্ভিদের গ্যামিট, শুক্রাণু বা ডিম্বাণু থেকে নেওয়া হয়, ওই যে একটু আগে যেমন দেখালাম, সেটাকে বলা হবে গ্যামিটো ক্লোনাল ভ্যারিয়েশন। এই কথাটা আমরা অনেকেই বুঝি না। দেখো, যে কোনো উদ্ভিদের, যে কোনো আবাদি উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণ, প্রকরণ মানেই ভ্যারাইটি বা ভ্যারিয়েশন, এই কথা লিখে রাখতে পারো। প্রকরণ কথার ইংরেজি হলো ভ্যারাইটি। আর আবাদি গ্যামিট কোষ থেকে উৎপন্ন প্রকরণকে বলে গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। জিনিসটা কিছুই না, জিনিসটা হলো এইটা, হুবহু হবার কথা, কিন্তু যদি একটু আলাদা হয় সেটাকে আমরা বলি ভ্যারাইটি বা ভ্যারিয়েশন। ঠিক আছে? বুঝাতে পারলাম? ওকে। এইবার দেখো, দ্রুত ক্লোন সৃষ্টি, একই কথা, ওই দ্রুত চারা সৃষ্টির মতো, একই রকম কথা, একই রকম কথা, এটা নতুন কিছু না। এই পয়েন্টগুলো কেন পড়াচ্ছি, কারণ এটা ভাই তোমার রিটেন আসবে, তোমার এটা রিটেন আসবে। ওকে, একজন প্রশ্ন করেছে ভাই হ্যাপ্লয়েড লাইন কি?
হ্যাপ্লয়েড লাইন ইজ নাথিং, ওই হ্যাপ্লয়েড গাছগুলা যে তৈরি করা হলো ওই গাছগুলাকে বলা হয় হ্যাপ্লয়েড লাইনের গাছ। তুমি একটা শুক্রাণু থেকে একটা গাছ তৈরি করলা, ধরো এইটা একটা, ধরো এটা একটা গাছ, এই গাছটা পুরাটা 2n, এই গাছের ফুল হইল, এইটা হলো এই গাছের ফুল, এই ফুলের শুক্রাণু n, এই n থেকে তুমি এই গাছটাকে তৈরি করলা, আবার এই শুক্রাণুটা কালচার করে তুমি এই গাছটা তৈরি করলা, এই গাছটাকে বলা হবে এই গাছের হ্যাপ্লয়েড লাইন। লাইন বলতে ওই এমন কিছু না, এই হ্যাপ্লয়েড লাইনের গাছ, কারণ তুমি এইটা এর শুক্রাণু থেকে এটাকে তৈরি করেছো, দ্যাটস ইট। তো হ্যাপ্লয়েড লাইন বলতে এটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, এইবার ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, ভ্রূণ উদ্ধার, দেহজ ভ্রূণ সৃষ্টি। ভাই আমরা একদম শেষের কাছাকাছি চলে এসেছি, খেয়াল করো। তো এই যে ট্রান্সজেনিক, এইটা কিন্তু ট্রুলি এইখানকার পড়া না। ট্রান্সজেনিকটা কোথাকার পড়া? পরের টপিক, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়। তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে জানিয়ে দেই, খুব দ্রুত জানিয়ে দেই। ধরো এটা একটা গাছ, এটা একটা গাছ, আর এইটা হলো জোনাকি পোকা, উড়ে উড়ে বেড়ায়। কি পোকা এটা? জোনাকি পোকা। এই জোনাকি পোকা থেকে রাতের বেলায় আলো ছড়ায়, আলো। এই জোনাকি পোকা থেকে রাতের বেলায় জোনাকি পোকা উড়ে বেড়ায়, তখন আলো ছড়ায়। তোমরা অনেকে জোনাকি পোকা দেখেছো, ফায়ারফ্লাইস। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এই জোনাকি পোকার ভেতরে একটা বিশেষ এনজাইম থাকে যার নাম লুসিফারেজ এনজাইম। এই লুসিফারেজ এনজাইম থাকার জন্য এই জোনাকি পোকা রাতের অন্ধকারে আলো জ্বালাইতে পারে। এই বিজ্ঞানীরা আরো গবেষণা করে দেখলো এই লুসিফারেজ এনজাইমের জন্য দায়ী কোন জিন? লুসিফার জিন। এই জোনাকি পোকার ভিতরে এমন একটা জিন আছে যার নাম লুসিফার। খ্রিস্টান ধর্মে কিন্তু আমরা যেমন বলি শয়তান, শায়াতিন, ইবলিশ, খ্রিস্টান ধর্মে কিন্তু লুসিফার হলো শয়তানের অপর নাম। বুঝাতে পারলাম? অভিজিৎ, অবিনাশ, থ্যাংক ইউ। তুমি কি পড়া বুঝতে পারছো? তো দেখো এই যে জোনাকি পোকা, এই জোনাকি পোকার ভেতরে আলো জ্বলে, এই আলো জ্বলে, এটার জন্য দায়ী জিনের নাম কি? লুসিফার জিন। তো কোনো এক বিজ্ঞানীর মনে হলো যে আমি যদি একটা গাছের মধ্যে লুসিফার জিনটাকে ঢুকাই দেই, আমি যদি একটা গাছের মধ্যে লুসিফার জিনটাকে ঢুকাই দেই, তাহলে কি ওই গাছটা রাতের বেলা আলো দিবে? এবং একদল বিজ্ঞানী সফল হয়েই গেল। দেখা গেল যে তারা তামাক গাছের মধ্যে এই লুসিফার জিনটাকে ঢুকাই দিল, এবং ওই তামাক গাছটা জোনাকি পোকার মতো রাতের বেলা আলো দেওয়া শুরু করলো। তাহলে এই তামাক গাছটা এখন নর্মাল তামাক গাছ না, এটা একটা পরিবর্তিত তামাক গাছ। এই জিনটাকে এর শরীর থেকে এর শরীরে ট্রান্সফার করা হয়েছে। এই যে ট্রান্সফার করা জিন যুক্ত যে গাছ, এইটাকেই বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। অবিনাশ, ওয়েব অ্যাপে ক্লাস করো, ওয়েব অ্যাপে ক্লাস করো, তাহলে কাটবে না। ক্লাস যে আটকে আটকে যায়, ওয়েব অ্যাপে ক্লাস করো অবিনাশ, তাহলে আটকাবে না। তাহলে ট্রান্সজেনিক উদ্ভিদ কি জিনিস? ট্রান্সফার করা জিন যুক্ত উদ্ভিদ। এর শরীরে ট্রান্সফার করা জিনটা এর শরীরে ঢুকাই দিলাম, ট্রান্সফার করা জিন যুক্ত উদ্ভিদ। তাহলে এইটাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। তো এই পদ্ধতিটা, এই যে জিনটা ঢুকাই দিলাম, এই ঢুকাই দেওয়ার পদ্ধতিটা কিভাবে, এইটা তো কালকে পড়বা। ডিএনএ রিকম্বিনেশন পদ্ধতি। এইটার সাথে টিস্যু কালচারের কোনো সম্পর্ক নাই, কিন্তু তৈরি হওয়ার পর তুমি এই গাছটা থেকে অনেকগুলা কালচার করে এইটা অনেকগুলা তৈরি করে ফেললা, তখন টিস্যু কালচারের ভূমিকা আছে। বাট এই পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয় নাই আসলে। বোঝাতে পারলাম? আসার পর টিস্যু কালচার পদ্ধতি থেকে তুমি চাইলে ব্যাপারটাকে আরো ছড়াই দিতে পারো, বা এই ভ্রূণের মধ্যে জিনটা ঢুকাই দিচ্ছে, ওই ভ্রূণটা কালচার করে তুমি টিস্যু কালচার করে গাছটাকে বড় করলা। তো ট্রান্সজেনিক উদ্ভিদ কি জিনিস, এইটা আমরা নেক্সট ক্লাসে আরো দেখব, চেষ্টা করব এই জিনিসটা ছবি দেখার, কোন গাছটা
জোনাকি পোকার মতো এরকম জ্বলতে পারে। বুঝতে পারলাম? পড়া আমাদের প্রায় শেষ, লাস্ট পড়া। দেখো যে সকল গাছ বন্ধা সেই সকল গাছ কালচার করে তাদের বংশ বিস্তার করা যায়। কেন শেষ করলাম না? কারণ এই লাইনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বছর আসছে, পোলাপান পুরো কান্দে দিচ্ছে, কেউ পারেনি। দেহজ ভ্রূণ তৈরি প্রক্রিয়ার মাধ্যমে কোন গাছের বংশ বিস্তার হয়? ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা 23, গত বছর কেউ পারেনি। কেউ পারেনি বললে ভুল হবে, 90% পোলাপান পারেনি। ভাই এই লাইন থেকে প্রশ্ন আসে, সবাই মার্ক করো, করছো? দ্যাটস ইট। আর তুমি কালচার করে ভালো ভালো গাছ তৈরি করে, অর্কিডের গাছ তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারো, এতে তুমি অনেক টাকা পয়সা কামাইতে পারবা। অ্যান্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড ফ্রম টিস্যু কালচার। কালকে আমরা এইটা শুরু করব। টিস্যু কালচার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা মার্ক করো। আমি যা পড়াচ্ছি কেউ যদি আমার কথা ফলো করে 100-তে 100 কমন পাবা ইনশাল্লাহ। টিস্যু কালচার টপিকটা পুরোটা পড়ে রাখবা। সুবিধা অসুবিধা রিডিং পড়বা, সুবিধা অসুবিধা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। আমরা যেই দুইটা প্রশ্ন বললাম সেই দুটোই আসবে, যতটুকু দাগাই দিলাম সেখান থেকেই এমসিকিউ আসবে, এর বাইরে কিছু আসবে না। কাজী বেলাল তুমি ওয়েব অ্যাপে ক্লাস করো, তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তুমি ওয়েব অ্যাপে ক্লাস করো। কাজী বেলাল প্লিজ ওয়েব অ্যাপে ক্লাস করো। ঠিক আছে, পরশুদিন দেখা হবে। হ্যাপ্লয়েড প্লান্ট আসলেই হয়, অবশ্যই হয়, আসলেই হয় মানে কি 100% হয়। পরশুদিন দেখা হবে, তার পরের দিন দেখা হবে। এই দুটো চ্যাপ্টার আমরা 100% শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যেটা বল সেটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। আবিলে ইয়াসমিন অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। সিকিউ কোথা থেকে আসবে এটা তো এতক্ষণ ধরে বললাম, এই দুইটা টপিক বলে কি, আজকে তো শুধু সিকিউ নিয়েই কথা বললাম, মোর দেন এমসিকিউ।